হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। চলে এসেছে তোমাদের প্রদীপ স্যার অঙ্কর ক্লাস নিয়ে। আজকে পোস্টার টেস্ট পেপার থেকে তোমাদের বড় প্রশ্নের ক্লাস দিব। বড় প্রশ্নের ক্লাস আমাদের চলছে। দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি পোস্টার টেস্ট পেপার 2025 পেজ 407 408 এই দুই পেজের যে অঙ্কগুলো আছে বড় প্রশ্ন 5-এর দাগের শুরু করে 13 দাগ পর্যন্ত বড় প্রশ্ন মাধ্যমিক। তো বড় প্রশ্নের ক্লাস চলছে আমাদের। বড় প্রশ্নের ক্লাস আমরা করাবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করো। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো তোমাদের হাতে নিতে হবে যে আমাদের পোস্টার টেস্ট পেপার বইটা আছে। এই যে দেখো পোস্টার টেস্ট পেপার বই, এটা সবাই তোমাদের কাছে আছে। তো এই বইটা নিয়ে কিন্তু আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করতে হবে। তো চলো আমরা দেখে নেবো আজকের অঙ্কগুলো আমাদের কী আছে। দেখো 5-এর প্রশ্নটা করাবো। 5-এর 1-একটা আমরা নিয়েছি, তারপরে 5 থেকে শুরু বড় প্রশ্নের ক্লাস। তো দেখো 5-এর 1-এর প্রশ্নটা বলছে, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন সেটা আমাদের বের করতে হবে। 1 বছরের ক্ষেত্রে বলেছে 3 মাস অন্তর কখনো টাকা তুলে নিচ্ছে, কখনো টাকা আবার জমা করছে। তাহলে দেখো 3 মাস পর টাকা তুলেছে, তা 3 মাস তো আমাদের 15,000 টাকাটা কেটে নিয়েছে, তাই না? তাহলে আমরা 15,000 টাকা 3 মাসের সুদটা আমরা বের করে নেব। আমরা লিখব প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে যদি দেখি পিটা, তাহলে পিটা আমাদের এখানে 15,000 টাকা আছে। এই যে 15,000 টাকাটা, ঠিক আছে, 3 মাস খাটবে, 3 মাস পর টাকা তুলে নিয়েছিল। তাহলে এখানে যে টি সময়টা আমাদের 3 মাস আছে। 3 মাসকে যদি বছর করি তা 3কে 12 দিয়ে ভাগ করব। তাহলে এটা কাটাকাটি করো, এটা সমান সমান পেয়ে যাবে 1/4 বছর। আচ্ছা, এখন আমরা সুদটা বের করি প্রথম ক্ষেত্রে। তাহলে সুদটা আমরা বের করবো PTR/100, মানে 15,000 ইন্টু 1/4 ইন্টু, এবার সুদের হার দেখো এখানে বলে দিয়েছে 5%। তাহলে 5/100 করে দেবো আমরা। 2 শূন্য 2 শূন্য কেটে দাও। আর এখানে দেখো, এখানে যদি আমরা করি সরলটা, তাহলে 2 দিয়ে সরল করি, তাহলে 2 দিয়ে 4, আর এটা পেয়ে আবার 2 7 14, 2 5 10। তাহলে এখানে দেখো কত দাঁড়াচ্ছে। এখানে যা পাই দিয়ে গুণ করো, পাই দিয়ে গুণ করলে 5 5 25, আর 5 7 35, আর ওদিকে 2 37, আর নিচে 2। একে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 1 2, আর এটা 8, 2 8 16, এটা 5, 2 7 14, দশমিক নিব, আর 10 হয়ে যাবে, 2 5 10। তাহলে 187.5 পেয়ে গেলাম। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে আমরা সুদ বের করে নিলাম। এবার দেখো 3 মাস পর টাকা তুলে নিয়েছিল, তাহলে এটা দ্বিতীয় ক্ষেত্রে বলবো। তাহলে লিখব দ্বিতীয় ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে বের করলাম সুদ, এবার দ্বিতীয় ক্ষেত্রে যদি বলি আসলটা একটু চেঞ্জ হচ্ছে। এখানে আসলটা দেখো 15,000 টাকা থেকে 3,000 টাকা কিন্তু তুলে নিচ্ছে। তাহলে একটা নতুন আসল দাঁড়াবে কত? 12,000 টাকা। ঠিক আছে, এই আসলটা। তাহলে 12,000 টাকার সুদ বের করবো কত? 3 মাসের ক্ষেত্রে কিন্তু সুদ বের করবো, সময়টা কিন্তু 3 মাস। তাহলে এখানে আমরা সুদ বের করি, কারণ 3 মাস পর টাকা কিন্তু জমা করেছিল। তাহলে এই টাকাটা আবার 3 মাস খাটে, এটা মনে রাখবা। তাহলে আসল হয়ে গেল আমাদের 12,000 টাকা, আর সময়টা ওই 3 মাস মানে 1/4 বছর, আর এদিকে 5% মানে 5/100। 2 শূন্য আবার কেটে দাও, 4 দিয়ে কাটাকাটি করো, 4 3 12, আর এই যে 0, 5 3 15, 150। ঠিক আছে, তাহলে আমরা সুদটা পেয়ে গেলাম 150 টাকা। এবার তৃতীয় ক্ষেত্রে বের করব। তৃতীয় ক্ষেত্রে দেখো, এবার আসলটা দেখো। আসলটা 20,000 দেখো, 20,000 তো নাই আমাদের, এখানে আছে কত? এখানে আছে আমাদের 12,000। তাহলে এখানে 12,000 টাকা আছে আসলটা, প্লাস আবার এখানে দেখো 8,000 টাকা জমা করছে 3 মাস পর। তাহলে এখানে কিন্তু 8,000টা কী হবে? যোগ হবে। তাহলে যোগ হয়ে 12,000 8,000, তাহলে কত হয়ে যাবে? 20,000 টাকা। ঠিক আছে, এই টাকাটা আসল। তাহলে এখানে আমরা সুদটা বের করি। সুদ হচ্ছে 20,000 টাকা ইন্টু সময়টা কিন্তু দেখো এখানে বলেছে, দেখো এখানে 3 মাসই হবে আমাদের, আবার 3 মাস হবে না, এখানে 6 মাস হবে, কারণ 1 বছরের কথা বলেছে এখানে, তাই না? 3 মাস তো হয়ে গেল, তাহলে বাকি থাকলো আমাদের ক মাস? 6 মাস। তাহলে এখানে কিন্তু সময়টা যেটা বলবো, এখানে এই যে বলি সময়টা, এখানে যে আমাদের টিটা হবে 6 মাস হবে। তৃতীয় ক্ষেত্রে টিটা কত? সময়টা 6 মাস। 6 মাসকে যদি আমরা বছর করি, 6/12, কাটাকাটি করো, 1/2 বছর। এটা খেয়াল রাখবা। ঠিক আছে, তৃতীয় ক্ষেত্রে সময়টা আমরা কত পেয়ে যাবো?
1/2 বছর, 6 মাস, হাফ বছর। তাহলে এখানে সময়টা হাফ, আর 5%, 5/100। তাহলে এখানে আমরা সরলটা করি, তাহলে এটা 0 0 আমরা দুটো শূন্য কাটালাম, 2 দিয়ে যদি কাটাই তাহলে এখানে পেয়ে যাবো আমরা কত, 100 পেয়ে গেলাম। 5 দিয়ে যদি গুণ করে দিই আমরা, তাহলে কত পেয়ে যাবো আমরা, 500 পেয়ে যাবো। দেখো, তাহলে আমরা পেয়ে গেলাম তৃতীয় ক্ষেত্রে সুদটা 500 টাকা পেয়ে গেলাম, বাস সুদ পেয়ে গেছি। এবার যেটা আমাদের চেয়েছে, এবার অ্যান্সারটা বের করবো, দিব সুদে আসলে মোট টাকাটা, 3টা ক্ষেত্রে সুদটা যোগ করব, আর টোটাল যে আসলটাই যে 20,000 টাকাটা যোগ করে নেব, তখন আমরা পেয়ে যাবো। তো বছরের শেষে দীপু বাবু, ঠিক আছে, কত সুদে আসলে পেয়েছিল। তাহলে আমরা কোথায় লিখবো অ্যান্সারটা, তাহলে আমরা দেখাই, এখানে দেখাই, এখানে দেখাচ্ছি আমরা। তো দেখো, বছরের শেষে দীপু বাবু সুদ আসলে পাবেন, সুদে আসলে পাবেন। কত পাবে, চলো দেখো সুদগুলো যোগ করো। প্রথম সুদটা ছিল 187.5, তারপরের সুদটা 150 টাকা, তারপরে সুদটা পেয়েছি 500 টাকা, আর শেষে আমাদের যে আসলটা যোগ করতে হবে, 3টা সুদ আর আসল হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে। এই যে আমাদের দেখো 12,000, 8,000 যোগ করে 20,000 হয়েছিল, শেষের যে আসলটা সেটা কিন্তু যোগ করবা, 15,000 কিন্তু যোগ করবা না, 20,000 টাকা। তাহলে এই যে আসলটা 20,000, ব্যাংকের টাকা আবার জমা করেছিল, যেহেতু 8,000 টাকা জমা করেছিল বলে আসলটা 20,000 টাকা হয়ে গেছে, ঠিক আছে। এখানে আরেকটা শূন্য হবে, 20,000 টাকা, এই যে আমাদের আসলটা। তাহলে এবার আমরা কী করব, এগুলো যোগ করে নিব। তাহলে যোগটা আমি দেখো এখানে দেখাচ্ছি, এই জায়গায়। তাহলে আমরা প্রথমে দেখো কোনটা লিখব, 20,000 টাকা লিখি। এই যে 20,000 টাকা, বড়টা আগে লিখলাম। তারপরে আছে 500, এখানে দশমিক নিয়ে দুটো শূন্য নিয়ে নিই, 500 আছে, তারপরে আছে 150 আছে, তারপরে আছে দেখো 187 দশমিক, এখানে 0.00 নিলাম, এখানেও 0.00 নিলাম, আর এখানে আছে 0.50, যোগ করে নেব। তাহলে এটা 0, এখানে আমাদের 7 নামবে, এখানে দেখো 8 5 13 3 নামবে, এখানে 7, 8 নামে যাবে এখানে, আর এটা কত আছে, এটা আমাদের 0 নামবে, 2 নামবে। তাহলে এই যে টাকাটা পেয়ে গেলাম। তাহলে লিখে দেবো আমরা, দেখো 20,837.50, সুদে আসলে এই টাকাটা পাবে, এত টাকা। ওকে, এটাই আমাদের অ্যান্সার। দেখো 5-এর 2 প্রশ্নটা কি বলছে, এখানে আছে দেখো, বলছে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে 1 নম্বর বলেছে কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা হয়, আর হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তমকে প্রত্যেককে দিতে হবে মাসিক কত, 200 টাকা করে দিতে হবে তাদের। বছরের শেষে বলেছে 6,960 টাকা যদি লাভ হয়, তাহলে সেই লাভ থেকে কে কত টাকা পাবে, এটা আমাদের বের করতে হবে। এখানে দেখো লাভ থেকে খরচগুলো আমাদেরকে বাদ দিতে হবে, তারপরে আমরা আনুপাতিক ভাগ করব। তাহলে এখানে খরচ হচ্ছে, দেখো 1 নম্বর যেটা খরচ হচ্ছে আমাদের, তাহলে এখানে আমাদের কারবার চালানোর জন্য যে খরচ হয়, তাই না, তা আমরা লিখব কারবার চালানোর জন্য খরচ, তাই না। খরচ কত হবে, 1 মাসের খরচ, এখানে দেখো 1 মাসের খরচ এখানে বলেছে কত, 125 টাকা, 125 টাকা। তাহলে 12 মাসের খরচ কত হবে, তাহলে আমরা লিখব 12 মাসের খরচ, মানে 1 বছরের খরচটা আমাদের বের করতে হবে, বছরের শেষে যেহেতু বলেছে। তাহলে এখানে দেখো 125কে আমাদের 12 দিয়ে গুণ করতে হবে, এত টাকা। তা 12 দিয়ে গুণ করো, তাহলে 12 5 60, 12 দিয়ে 24, 24 আছে 30-এর 0, আর এদিকে 12কে 12, আর 12 আর 3 15। তাহলে দেখো 1500 টাকা আমাদের খরচ হচ্ছে এটা কারবার চালানোর জন্য। এবার দেখো আবার পূজা উত্তমকে প্রত্যেকে দিতে হবে, তাই না, তাদের মাসে 200 টাকা দিবে। তাহলে দেখো পূজা ও উত্তম দুজনে বের করি, দুজনে, ঠিক আছে, দুজনের 1 মাসে, এক মাসের খরচ দুজনকে দিতে হচ্ছে। 1 মাসের খরচ কত হবে, তা দেখো 200 টাকা দুজনে নেবে, তাহলে এখানে দুজনকে নিচ্ছে বলে প্রত্যেকে দেবে 200 টাকা করে,
তাহলে দেখো এখানে আমরা কত পাবো, 400 টাকা পাবো। তাহলে দুজনের ক্ষেত্রে 1 মাসের খরচ 400 টাকা, প্রত্যেকে 200 টাকা নেবে। তা দুজন আছে তো 2 দিয়ে গুণ হবে 400 টাকা। তাহলে এদের 12 মাসের খরচটা বের করব। 1 বছর খরচ কত, পূজা উত্তমকে কত দিতে হবে 1 বছরে। তাহলে এখানে আমাদের 400-র সঙ্গে 12 গুণ করব। তাহলে পেয়ে যাবো যে 1 বছরের মধ্যে পূজা উত্তমকে কত টাকা নেবে, তাই না? ওই যে দেখাশোনা করতো, কারবার দেখাশোনার জন্য তারা টাকাটা নেবে। তাহলে 12×4 = 48। তাহলে এই টাকাটা নিয়ে নেবে পূজা উত্তম। এবার এই টাকা যোগ করব আর লাভ থেকে আমরা বাদ দেব। তাহলে এবার দেখো এখানে আমরা অবশিষ্ট লাভটা বের করব এখন। তাহলে অবশিষ্ট লাভ কত থাকবে, অবশিষ্ট লাভ যদি আমরা বের করে নিই, আমাদের লাভ ছিল 6,960 টাকা ছিল। এখান থেকে দুটো খরচ বাদ দাও, আমাদের এদিকে খরচ হয়েছিল 1,500 আর এখানে হয়েছিল 4800। ঠিক আছে, তাহলে এই যে টাকাটা, এটাই আমাদের কিন্তু অবশিষ্ট লাভ। তাহলে এখানে আমরা পেয়ে যাব 6,960। এটা যোগ করো, যোগ করলে 2টা 0, এদিকে 8 5 13, 4 1 5 6, তাহলে এত টাকা। বিয়োগ করে নাও, এখানে আমাদের দেখো 60 নেমে যাবে। বিয়োগ করে 3-এর বদলে 9, 6 দিলে 6 মিলে না, 660 টাকা আমাদের বেঁচে থাকলো। এই টাকাটা এখন কি করবে, তারা মূলধন অনুপাতে ভাগ করবে। এবার তাদের আমরা কি করব, মূলধন অনুপাতটা বের করব। 3 জন আছে এখানে, তাই এখানে লিখব পূজা, প্রথমে পূজা আছে, তারপর উত্তম আছে, ও তারপরে কে আছে এখানে, এখানে আছে মেহের। পূজা, উত্তম ও মেহের, এদের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত। আচ্ছা, মূলধনগুলো দেখো কত আছে এখানে। এখানে মূলধনগুলো আছে এদের, দেখতে পাচ্ছি প্রথমটা 5,000 এইচডু, তারপরে কত আছে 7,000 এইচডু, তারপরে কত আছে 10,000। ঠিক আছে, তাহলে এবার লঘুষ্ঠ আমরা করে নেব। তা লঘুষ্ঠ যদি করো দেখো 3টা করে 0 কেটে দিতে পারবো, 3টা 0 3টা 0 3টা 0। তাহলে আমাদের থাকছে কে দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5:7:10 এই অনুপাতগুলো থাকছে আমাদের। আচ্ছা, তাহলে চলো আমরা এই লাভ থেকে প্রত্যেকের লাভটা বের করি। তাহলে আমরা চলে আসবো এইদিকে। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে কার বের করবো, পূজার লাভটা বের করি। তাহলে পূজা পাবে আমরা বের করছি। পূজার আছে কত 5, তাহলে 5 বাই, আমরা প্রতীক যোগ করো, এটা কত হবে, এটা হয়ে গেল আমাদের দেখো এদিকে আছে 5 7 12 আর 12 এদিকে 10, 12 10 22, আর আমাদের কত লাভ হয়েছিল 660 টাকা। তাহলে এই টাকাটা পূজা পাবে, পূজার টাকাটা আরও পাবে, তখন যোগ হবে টাকাটা। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমরা কাটাকাটি করি। তাহলে এখানে যদি কাটাকাটি করো 22 দিয়ে, তাহলে 22 3 66 হবে। ঠিক আছে, এই যে 22 3 66 আর 0 30, 5 30-এ গুণ হবে, তাহলে 5 3 15 আর এদিকে 0। তাহলে পূজা দেখো এখান থেকে কত পাচ্ছে, 150 টাকা পাচ্ছে পূজা। ওকে, আচ্ছা এবার আমরা কার বের করি, পূজার মোট পাবে কতটা বের করে নিই, তাই না? পূজা আরও পাবে, তাহলে পূজা মোট পাবে, পূজাটা একবারে বের করে নিই। মোট কত পাবে দেখো, এখানে আমাদের পূজা 1500 না, সরি 150, পূজা এখানে 150 পাচ্ছে। আর আগে দেখো, আগে যেহেতু 200 টাকা করে পাচ্ছিল, তাহলে এখানে 200 টাকা পাচ্ছিল, তাহলে 1 মাসে 200, তাহলে 12 মাসে কত পাবে, তাই না? তাহলে এই টাকাটা পাবে। তাহলে এখানে হবে 150 আর এখানে কত 2400, এত টাকা। তাহলে 150 আর 2400 যোগ করবো, তাহলে এখানে 0, ঠিক আছে, এটা আমাদের 5 নামে যাবে। আর এটা দেখো 1 আর 4, এখানে 5 নামবে, এটা 2 নেমে যাবে, তাহলে 2500 টাকা হয়ে যাবে দেখো। তাহলে পূজা মোট পাবে 2500 টাকা। এবার আমরা কার বের করবো, উত্তমের বের করবো। তাহলে উত্তম পাবে, এবার কাটাকাটি তো করেছি 30, তাহলে উত্তমের অনুপাতটা 7, 7কে এবার 30 দিয়ে গুণ করো শুধু, তাহলে কত 7 3 21, 210 টাকা এটা উত্তম পাবে। ঠিক আছে, অবশিষ্ট লাভ থেকে পাবে, কিন্তু আরও যে উত্তম পাচ্ছে, তাহলে অতএব দিয়ে লিখবো উত্তম মোট পাবে,
মোট কত পাবে দেখো, সে পাচ্ছে 210 টাকা পাচ্ছে, প্লাস আবার ওই যে 200 টাকাটা যেহেতু 12 মাসে পাবে, এক মাসে 200 টাকা, তাহলে 12 মাসে এই টাকাটা, তাহলে এখানে 210 আর এখানে এরও 2400 টাকা। তাহলে এখানে যোগ করো, এটা 0, এখানে আমাদের 1 আসবে, এটা হবে কত 6 হয়ে যাবে, আর 2টা বসে যাবে। তাহলে 2610 টাকা মোট পাচ্ছে কে, উত্তম পাচ্ছে। এবার আমরা এটা বের করি মেহেরটা। মেহের শুধু এই বাকি টাকাটা অবশিষ্ট লাভ থেকেই টাকাটা পাবে। তাহলে অতএব আমরা কার বের করবো, মেহের। মেহের পাবে, তাহলে মেহের কত পাবে দেখো, মেহের হচ্ছিল 10, তাহলে 10 দিয়ে গুণ করো, এই যে কাটাকাটিটা পেয়ে গেছে 30, তাহলে 30 দিয়ে গুণ করে নিয়ে নেবো, তাহলে এখানে গুণ করে পেয়ে যাবে কত 300 টাকা। তাহলে মেহের শুধু 300 টাকাই পাচ্ছে। তাহলে দেখো তাদের কিন্তু প্রত্যেকের যে লাভ এক বছরের শেষে লাভগুলো কিন্তু আমরা বের করে নিয়েছি। তাহলে এই ছিল আমাদের অঙ্কটা। এবার 6 প্রশ্নগুলো দেখো, 6-এর একটা সমাধান আছে, সমাধান করে এক্সের মানটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এক্সের মানটা বের করছি, আমরা এদিকে ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। তাহলে লসাগু এক্স ইন্টু এক্স প্লাস বি, তাহলে এখানে এক্স মিলে গেল, তাহলে এক্স প্লাস বি আর মাইনাস এক্স প্লাস বি মিলে গেল, তাহলে আমাদের এক্সটা এখানে থেকে যাবে। আর এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, তাহলে এখানে এ ইন্টু এ প্লাস বি পাবা লসাগুটা, এখানে এটা মিললে আমাদের এ প্লাস বি থাকবে, মাইনাস এ প্লাস বি মিললে তো এই থেকে গেল। বাহ, এখানে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, তাহলে উপরে বি থেকে গেল, আর নিচে এক্স ইন্টু এক্স প্লাস বি। এখানেও দেখো মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে, উপরে বি আছে, তাহলে এখানে এ ইন্টু এ প্লাস বি। আবার দেখো বি বি তোমরা কাটাতে পারবে, এখানে 1 এখানে 1 থেকে গেল। তাহলে আমরা দেখো, আমরা যদি এখানে দেখি যে 1 আছে উপরে, আর এখানে গুণ করে দাও এক্সটা, এস স্কোয়ার প্লাস বি এক্স পাবা, এখানে 1 আছে, এখানে এ দিয়ে গুণ করে দাও, এ স্কোয়ার প্লাস এ বি পাবা। এবার বর্জ্য গুণ করো, তাহলে আমরা আগে এটা গুণ করি, এস স্কোয়ার প্লাস বি এক্স, আর এখানে পাবা এ স্কোয়ার প্লাস এ বি, সবাইকে বাদিকে নিয়ে চলে এসছো। তাহলে এস স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 0। এবার একটু সাজাই আমরা, এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক জায়গায় রাখলাম, আর এদিকে প্লাস বি এক্স আর মাইনাস এ বি এক জায়গায় রাখলাম। এখানে এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ফেলে দাও, এখানে হচ্ছে এক্স প্লাস এ হবে আর এক্স মাইনাস এ হবে, ওকে। আর এখান থেকে দেখো তোমরা দেখতে পাচ্ছ বি কমন যাবে, তার প্লাস বি কমন নিলে এক্স মাইনাস এ পড়ে থাকবে। তাকে এখান থেকে আবার ফ্যাক্টর যাচ্ছে, এক্স মাইনাস এটা কমন নিতে পারবা, তাহলে এক্স মাইনাস এটা কমন যদি চলে যায়, তাহলে এখানে এক্স প্লাস এ থাকবে, এই যে এক্স প্লাস এটা, আর এখানে বি থাকবে, যে কত 0। এবার হয় অথবা দিয়ে দেখো এক্সের মান বের করবো, তাহলে আমরা বলবো হয় আমরা এক্স মাইনাস এ সমান 0, তো এখান থেকে আমরা এক্সের মানটা কত পেলাম, এ পেয়ে গেলাম। এবার যদি বলি অথবা আমরা নিব এক্স প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্সের মানটা মাইনাস এ মাইনাস বি, তাহলে এখানে মাইনাস কমন নিয়ে আনো, এ প্লাস বি। দেখো এক্সের মান দুটো পেয়ে গেলাম, একবারে অত দিয়ে দেখে দিই, তাহলে এক্সের মান পেলাম, একটা এ পেলাম আর একটা পেলাম মাইনাস এ প্লাস বি। এই হলো আমাদের সমাধানটা। এবার 6-এর 2 প্রশ্নটা দেখো আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এই দীঘা সমীকরণের বীজদের অনুপাত বলেছে 1:r, যদি হয় তা আমাদের প্রমাণ করতে বলেছে r+1 তার হোল স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এসি, এটা প্রমাণ করতে হবে। তো দেখো আমরা কীভাবে প্রমাণটা দেখাচ্ছি, তা আমাদের যেহেতু বীজের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা বীজ যদি অনুপাত থেকে ধরে নিতে পারবো। তার প্রথমে আমরা কী লিখব, ধরি বীজ দুটি কী নেব, একটা দেখো 1 থেকে আমরা আলফা নিয়ে নেব, 1 আলফা বলতে আলফা, আর একটা আর আছে তাহলে আর আলফা নিয়ে নেব, ঠিক আছে, আর আলফা, এভাবে অনুপাত থেকে ধরে নেব। এবার বীজ দুটি পেয়ে গেছি, তাহলে আমরা বীজ দিয়ে যোগফল করব, আলফা প্লাস আর আলফা। বীজ দিয়ে যোগফলের সূত্র তোমরা জানো মাইনাস বি বাই এ, ঠিক আছে, এই দীঘা সমীকরণ থেকে মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে আমরা আলফার মানটা বের করবো, 1 প্লাস আর হবে এটা, এখানে মাইনাস বি বাই এ, আলফাটা কমন নিলাম, এবার আলফা মানটা বের করে নিই, তাহলে মাইনাস বি, আর নিচে দেখো এখানে আমরা এ ইন্টু 1 প্লাস আর করে দিলাম, ঠিক আছে, আলফার মানটা বের করে নিলাম। এখন এবার বীজদের গুণফলটা আমরা বের করি, করবো বীজদের গুণফল হচ্ছে আলফা ইন্টু আর আলফা। বীজদের গুণফলে তোমরা এটা জানবা সূত্রটা সি বাই এ হয়, সি বাই এ,
ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা গুণ করি, এটা হবে আলফা স্কোয়ার ইন্টু আর সি বাই এ। এবার আলফা স্কোয়ার, তা আলফার মান জানা আছে, তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই আমরা, তাহলে মাইনাস বি বাই এ 1 প্লাস আর তার কিন্তু হোল স্কোয়ার দিতে পারবো। আর এখানে তো আর আছে, আর এদিকে আমাদের সি বাই এ আছে। এখানে যদি আমরা একটু সরল করি, স্কোয়ারটা ভাঙালে দেখো উপরে বি স্কোয়ার, মাইনাসের জন্য স্কোয়ারের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর নিচে থেকে গেলে এটা এ স্কোয়ার আর 1 প্লাস আর ছিল তার হোল স্কোয়ার, আর এখানে আমাদের আরটা আছে, আর এখানে আমরা সি বাই এ লিখে দিলাম। আচ্ছা, আমরা এইদিকে নিয়ে আসি, তাহলে এটা যদি আমরা এখানে লিখে একটু সাজিয়ে দেখো কীভাবে লিখবো আমরা এটাকে এভাবে লিখছি, বি স্কোয়ার বাই এ স্কোয়ার লিখলাম, আর এখানে আর বাই 1 প্লাস আর তার হোল স্কোয়ার, আর এদিকে সি বাই এ আছে। ওকে, এভাবে এটাকে সাজিয়ে নিলাম একটু। এখানে তোমরা এ আর এ স্কোয়ার কাটাকাটি করে এ পেয়ে যাবা, তাহলে আমরা এখানে আর বাই 1 প্লাস আর তার হোল স্কোয়ার এটাকে রেখে দিলাম, আর এখানে আমাদের কে থাকলো, এখানে আমাদের শুধু সি থেকে গেলো। ঠিক আছে, আর এই যে এটাকে যে ওইদিকে উল্টে নিই, তাহলে এটা এদিকে নিয়ে যাবো, তা উল্টে যাবে, তাহলে এ বাই আমাদের হয়ে যাবে বি স্কোয়ার। তাহলে এখানে দেখো, এখানে আমাদের দেখো এদিকে আছে আর বাই 1 প্লাস আর তার হোল স্কোয়ার, এখানে এ সি বাই বি স্কোয়ার। এবার মানটাকে উল্টে নাও, তাই না, প্রমাণটা চলে আসবে আমাদের। ঠিক আছে, মানে লবকে হরে আর হরকে লবে, তাহলে 1 প্লাস আর তার হোল স্কোয়ার, আর নিচে আর এখানে তাহলে পুরো বি স্কোয়ার, আর নিচে এসি। ঠিক আছে, এভাবে তোমরা উল্টে নিতে পারবা। ঠিক আছে, এদিকে যদি আমরা উল্টে নিই, তাহলে এদিকেও উল্টাতে হবে। তা দেখো আমরা কি দেখতে পাচ্ছি, প্রমাণটা কিন্তু আমরা মিলিয়ে দিয়েছি। এই ছিল আমাদের প্রমাণটা, তো তোমরা এখানে লিখে তো প্রুভড। এবার দেখো 7 প্রশ্নগুলো, 7 একটা নিয়েছি, এটা দ্বিঘাত করণীয় অঙ্ক আছে আমাদের। এক্সের মান দেওয়া আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, আর এক্স ওয়াইয়ের মানটা আছে 1। তো আমাদের যা মানটা বের করতে বলেছে, আমাদের দেখাতে বলেছে, মানটা দেওয়া আছে এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 12/11 এর মানটা হবে। তো দেখো আমরা এদের সাহায্য নিয়ে কিন্তু আমরা এদের সমান দেখাতে পারবো। তাহলে আমাদের এক্সের মান জানা আছে, কিন্তু এখান থেকে ওয়াইয়ের মানটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো তো ওয়াইয়ের মানটা কত পাবা, 1/x। এখন দেখো এক্সের জায়গায় এক্সের মানটা বসাবো, এক্সের মান ছিল √7 প্লাস √3 আর √7 মাইনাস √3। এখন কী করবে, মানটা উল্টে যাবে, 1 যেহেতু আছে, এই হরটা চলে যাবে উপরে, তাহলে √7 মাইনাস √3, আর এখানে আসবে √7 প্লাস √3। দেখো এটা কিন্তু আমরা ওয়াইয়ের মানটা কিন্তু বের করে এলাম। এবার দেখো এই যে অঙ্কটা আছে এখানে, এই অঙ্কটা প্রমাণ দেখাতে গেলে আমাদের এক্স প্লাস ওয়াই দরকার পড়বে আর এক্স ওয়াই দরকার পড়বে। তাহলে আমরা এখানে করবো কি, এক্স প্লাস ওয়াই বের করবো আর এক্স ওয়াই বের করবো। তো চলো আমরা আগে এক্স প্লাস ওয়াইটা বের করে নিই। তাহলে এক্সটা আমাদের আছে √7 প্লাস √3, আর নিচে আছে √7 মাইনাস √3 প্লাস 7 মাইনাস √3 √7 প্লাস √3। হর কর্নেশন করবো আমরা। হর কর্নেশন কী জিনিসটা, যেটা আছে সেটাকে আগে লিখে দাও, আর হরে যেটা দেখো যে চিহ্ন আছে তার বিপরীত সাইন দিয়ে গুণ করা, চিহ্নকে সাইন বলা হয়। তাহলে এখানে আমরা দেখো √7 প্লাস √3 করে দিলাম। একইভাবে এটাও করবো আমরা। তাহলে যেটা আছে সেটা আগে লিখে দিলাম, আর বিপরীত সাইন দেখো এখানেও দেব, বিপরীত সাইন দিয়ে গুণ। এভাবে হর কর্নেশন করতে হয়। এবার এখানে তো আমাদের গুণ করতে হবে, তাহলে দেখো এটা √7 গুণ করে 7 পাবা প্লাস, আর এটা দেখো √7 আছে √3 আছে, তাহলে 7 3 21 করণের গুণ যেটা, আর এখানেও দেখো 7 3 21, এটা √3 3 পেয়ে যাবা। নিচে তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র একদম পড়বে, এটা হয়, এটা সবসময় দেখছো তোমরা, এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে। আর এখানে চলে এসো, এখানে যদি গুণটা করো এটা পেয়ে যাবা 7, এটা মাইনাস √21, আবার মাইনাস √21 পাচ্ছ, এটা মাইনাস মাইনাসে প্লাস 3, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে দেখো, উপরে 7 3 10 যোগ করে, আর এটা প্লাস 2√21 পেয়ে যাচ্ছে, মানে √21 দুটো আছে, তাহলে 2√21 হয়ে গেলো। আর কে থাকলো, আর তো কিছু থাকলো না।
আর নিচে 7 - 3, রুটগুলো উঠে যাবে। একইভাবে এখানে দেখো, এখানে 10, এটা -2√21 পাবা। দুটি বিয়োগ চিহ্ন আছে, যোগের কাজ হবে, চিহ্ন বিয়োগ বসাও। এখানে 7 - 3, এবার এদের বিয়োগটা হবে। আচ্ছা, তো আমি কোথায় দেখাই? আমি তোমাদের দেখাবো তো এই জায়গায় দেখাই, এখানে দেখাচ্ছি। একটা লাইনটা আমরা যদি করে দিই এখানে, তাহলে এটা দেখো, এটা কিন্তু আমরা 10 + 2√21, এখানে আমরা দেখো 4 পাবো। আর এটাও দেখো 10 - 2√21, এটাও 4 পাবো। এবার এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, ঠিক আছে? তাহলে এখানে দেখাচ্ছি, এটা ভগ্নাংশের যোগ বিয়োগ যদি করো, লসাগু কিন্তু 4, উপরে 10 + 2√21 নেমে যাবে, এটা +10 - 2√21। দেখো এটা থেকে কেটে যাচ্ছে। তাহলে আমাদের এখানে থাকছে 10 10-এ যোগ করে 20, 20/4, কাটাকাটি করো 5, ঠিক আছে? তো এটা যে 5 পেলাম, কার মানটা পেলাম? এটা দেখো x + y, x + y মানটা কিন্তু আমরা 5 পেলাম, এটা আমরা বের করে নিলাম। এবার এখানে দেখো আমাদের আর একটা মান বের করতে হবে। একটা মান কার? x y এর মানটা বের করবো। তাই দেখো x y এর মানটা আমরা কোথায় বের করব? এখানে বের করে নিই। তাহলে আমরা যদি x y এর মানটা বের করি, তাহলে x এর মানটা তো এটা আছে, এই যে √7 + √3, আর নিচে আছে √7 - √3, আর এটা √7 - √3, এটা y এর মান, √7 + √3। দেখো এখানে উপর নিচে এখানে সমান আছে, উপর নিচগুলো, এই মানগুলো কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো। এর সঙ্গে এটা কাটবে আর এর সঙ্গে এটা কাটবে। তাহলে এখান থেকে তোমরা x y এর মানটা কত দেখতে পাচ্ছ? x এর মানটা কিন্তু 1 দেখতে পাচ্ছ, সব কেটে যাচ্ছে 1। এবার এটা সরল করে আমরা কিন্তু মানটা বের করতে পারবো। এটা এইভাবে রেখে দিলাম, ঠিক আছে? তো এখান থেকে এই যে, আচ্ছা চলো এখান থেকে আমরা সরল করি। তো এখানে যদি মানটা বসিয়ে দিই আমরা, তাহলে আমাদের এটা দেখাতে হবে 12। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা দেখাচ্ছি সমান সমান, তাহলে x² + y² + xy, একটু সাজিয়ে নিলাম। আর নিচে x² + y² - xy, ঠিক আছে? এই স্কোয়ারগুলো একদিকে রাখলাম। এবার a² + b² সূত্র ভেঙে নাও, a + b তার হোল স্কোয়ার -2ab হয়। আবার xy তো আছেই, আর নিচে এখানেও একই সূত্র, y তার হোল স্কোয়ার -2ab আর -xy আছে। এবার একটু যোগ বিয়োগ করবো, বসে গেল। এখানে দেখো, এখানে আমাদের দুটা থেকে একটা চলে যাবে, তাহলে একটা xy থাকবে, আর এটা x + y তার হোল স্কোয়ার। এখানে কত হবে দেখো, এখানে দেখো -2টা আর -1টা, তাহলে -3টা পেয়ে যাবে এটা যোগ বিয়োগ করে। এবার মান বসিয়ে দাও, তাহলে x + y মানে 5, 5-এর স্কোয়ার মাইনাস এটা 1, আবার 5-এর স্কোয়ার, এটা 3 × 1। আচ্ছা, এখানে দেখাই আমার সরলটা, তাহলে আমরা কত পেলাম দেখো, 5-এর স্কোয়ারটা পেয়ে যাবো 25 -1, আর এখানে 25, এটা -3, এটা হবে 24, এটা বিয়োগ করো, যেটা হবে আমাদের 22। 2 দিয়ে কাটাকাটি করো, 2 একে 2, 2 দিয়ে 4, 2 একে 2, 2 একে 2, দেখো আমরা 12/11 পেয়ে গেলাম। এটা আমাদের বের করতে বলেছিল, সমান সমান দেখাতে বলেছিল। তাহলে আমরা এখানে যেহেতু দেখাতে বলেছে, তাহলে আমরা কী লিখবো? প্রমাণিত বা প্রুভড। তাহলে আমরা দেখো প্রুভ লিখে দিলাম। দেখো 7-এর 2-এর প্রশ্নটা কী বলছে আমাদের, এখানে আছে বলছে y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরল বেঁধে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। তাহলে x এর মান 1 হলে y এর মান -1 হবে, এবং x এর মান 3 হলে y এর মান 5 হবে। তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। খুব ভালো অঙ্ক। দেখো এখানে প্রথমে বলেছে y দুটি চলের সমষ্টি, তারপর ধরে নেব যে দুটি চল p ও q ধরে নিচ্ছে, ঠিক আছে? তাহলে ধরি দুটি যে চলের কথা বলেছে, সে দুটি চল, একটা আমরা p নিয়ে নিলাম, একটা আমরা q নিয়ে নিলাম, ওকে? তাহলে এখানে দেখো yটা দুটি চলের সমষ্টির উপর বলেছে, তাহলে y সমান হবে p + q আমরা হয়ে যাবে, ওকে? এটাকে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। এবার কথাটা বলেছি একটি চলো pটা x এর সঙ্গে সরল বেঁধে, তাহলে এখানে আমাদের যেটা বলেছে pটা আছে x এর সঙ্গে সরল ভেদে আছে, সরল ভেদে, এটা কিন্তু বলেছে প্রশ্নে। তাহলে এখান থেকে আমরা ওতে p ভেরিয়েস x করতে পারবো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখো ভেদ যদি উঠাই, তাহলে p সমান k1x করে নিতে পারবো, ওকে? আচ্ছা, এবার দেখো, এবং আরেকটা কথা বলেছে, পরের চলটা, অন্য চলটা বলেছে, অন্য চলটি মানে কিউটা,
এবং কিউটা কিউ কমা এক্সের সঙ্গে দেখো এখানে ব্যস্তভেদ বলেছে, তাহলে ব্যস্তভেদে, ঠিক আছে, ব্যস্তভেদে আছে। তাহলে ব্যস্তভেদে যদি থাকে তাহলে আমরা কিউ ভেরিয়েস 1/x, দেখো ব্যস্তভেদ বললে 1/, হয়ে যাবে, এটা মনে রাখবে তোমরা। তাহলে এখান থেকে যদি আমরা ভেদ উঠাই তাহলে এখানে হবে দেখো k2/x। তাহলে k1 k2-র পরিচয় তোমরা বলে দেবা, ঠিক আছে। আমরা এখানে একটা বলে দিই, k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক। এটা খুবই ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু বলতে হবে, অশূন্য ভেদ ধ্রুবক। k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এবার দেখো 1 থেকে আমরা যদি বলি তাহলে 1 থেকে আমরা কি পেয়ে যাব, y-এর মানটা পেয়ে যাব। দেখো p এর মান তো আমরা পেলাম k1x প্লাস, আর কিউর মানটা পেয়ে গেলাম k2x। একে আমরা তাহলে 2 নং নাম দিয়ে দিই। এখন আমাদের এখানে মানগুলো বলে দিয়েছে। এক্সের মান কত বলেছে, এক্সের মান বলেছে 1, ঠিক আছে, আর ওয়াইয়ের মান বলেছে -1। তাহলে এবার 2 থেকে মানগুলো বসাই। তাহলে 2 থেকে এখানে মান বসাবো, দেখো ওয়াইয়ের মান তো -1 সমান সমান, আর এক্সের মান 1, তাহলে এখানে k × 1 প্লাস 1/1 না, এটা k2 হবে, k2/1, ঠিক আছে, এভাবে দাঁড়াবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, k1 প্লাস k2 এর মানটা -1 দেখতে পাচ্ছি, একটা সমীকরণ পেয়ে গেলাম k1 k2-র মান। আচ্ছা, তাহলে আমরা কী করবো, এটাকে আমরা 3 নং নাম দিয়ে রেখে দিই। এবার আবার দেখো আমরা এখানে যেটা বলবো, এদিকে চলে আসবো আমরা, আবার কি বলেছি, আবার এখানে দেখো এক্সের মানটা 3 বলেছে, 3, আর ওয়াইয়ের মানটা কত বলেছে 5। যদি 5 হয় তাহলে আমরা এখানে 2 থেকে আবার দেখো এই যে 2 নঙে বসাবো মানগুলো। তাহলে 2 থেকে, তাহলে এখানে হবে 5 সমান সমান, ঠিক আছে। তাহলে k1 × x, এক্সের মানটা আছে 3 প্লাস k2, ওটা আছে k2, আর নিচে হবে কত 3, এভাবে দাঁড়িয়ে গেল। আচ্ছা, এখানে আমরা দেখো, এখানে আমরা করব কি, 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 × 5 = 15 সমান সমান, এখানে হবে 9, 3 × 3 = 9, 9 k1, আর এই 3টা কেটে যাবে, এটা হবে k2। এটা যদি একটু সাজিয়ে লিখি আমরা, তাহলে 9 k1 প্লাস k2 সমান সমান 15। এটাকে আমরা 4 নং নাম দিয়ে দিলাম। এখন 3 আর 4 আমরা সমাধান করে কার মানটা, k1 আর k2-র মানটা বের করব, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখো এখানে যদি আমরা বলি 4 থেকে 3টা বাদ দিব, মানে 4 - 3 করি, ঠিক আছে, তার মধ্যে k2 কেটে যাবে, k1-এর মানটা পেয়ে যাবো। এটা যদি করো তোমরা তাহলে দেখো কত পাচ্ছ, এখানে সরল করো, এটা 4, তাহলে আগে এটা লিখি 9 k1 প্লাস k2, আর মাইনাস, ঠিক আছে, এই যে এটা থেকে এটা মাইনাস হবে k1 প্লাস k2, আর এদিকে ছিল 15, আর এদিকে আমাদের কত ছিল মাইনাস, এটা ছিল -1, ঠিক আছে। 4 থেকে 3 বিয়োগ করেছি আমরা। তো চলো এখানে সরল করি, 9 k1 প্লাস k2 মাইনাস k1 মাইনাস k2, এটা 15 প্লাস 1। এবার দেখো k2 কেটে যাচ্ছে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিয়োগ করে 9 k1 আর মাইনাস k, তাহলে এটা 8 k1 পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তা 9 k1 থেকে k1টা যদি বিয়োগ বাদ যায়, আর এখানে কত পাচ্ছ, এটা 16 পেয়ে যাচ্ছ, তাহলে 8 দিয়ে 16, তাহলে k1 মানটা কিন্তু 2 পেয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কি করব, k2-র মান বের করব, বসিয়ে দিই আমরা 3 নঙে। তাহলে এবার বলবো 3 থেকে আমরা দেখো আমরা যদি বসিয়ে দিই, তাহলে এখানে k1-এর জায়গায় 2 বসিয়ে দিলাম, k2 আছে, এদিকে -1, তাহলে k2 কত হবে -1, এদিকে -2, তাহলে k2 পেয়ে গেলে তোমরা -3। দেখো k1 k2 পেয়ে গেছে। এবার আমরা দেখো কোথায় বসাবো, আমরা বসাবো 2 নং সমীকরণে বসাবো, তখনই আমরা x ও y-এর মধ্যে সম্পর্ক পেয়ে যাব। তাহলে চলো আমরা দেখাই এই জায়গাগুলোতে। তাহলে আমরা এখানে বলে দিব 2 থেকে পাই,
চলো মান বসাই। তাহলে আমাদের ওয়াই সমান সমান হয়ে যাবে, দেখো ওয়াই সমান সমান k1, k1 কত পেয়েছি 2, তাহলে 2x প্লাস আর k2 পেয়েছি আমরা -3, তাহলে -3 আর নিচে আছে আমাদের x। ওকে, এটা আমরা সলভ করবো। ওয়াই সমান সমান 2x, এটা মাইনাস হয়ে যাবে 3/x। ওকে, তাহলে আমরা এটাই বলে দেবো এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, এর কোনো কিছু না কিছু করতে হবে না। তাহলে অতএব এটি নির্ণীয় এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। দেখো পেয়ে গেছি অ্যান্সারটা। এবার দেখো 8 প্রশ্নগুলো। 8-এর 1 প্রশ্নটা আছে s² = by প্লাস cz সমান সমান y² = cz প্লাস ax সমান সমান z² = ax প্লাস by সমান সমান 1 দেওয়া আছে। তো এটা যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে a/a প্লাস x প্লাস b/b প্লাস y প্লাস c/c প্লাস z সমান সমান 1 আমাদের দেখাতে হবে। তো দেখো এর সাহায্য নিয়েই আমরা কিন্তু প্রমাণটা দেখিয়ে দেবো। তাহলে চলো আগে আমরা কী করছি, দেখো এই যে অনুপাতগুলো আছে আমরা বাই করে নিই। তাহলে আমরা এখানে s² বাই আমরা করতে পারবো by প্লাস cz সমান সমান y² বাই আমরা করবো দেখো cz প্লাস ax সমান সমান z² বাই আমরা কী করবো ax প্লাস by, আর এর মানটা 1, সবার মানটা 1 দেওয়া আছে। তাহলে আমরা দেখো প্রত্যেকের মান তো 1, তাহলে আমরা এখান থেকে s² মানটা আমরা বের করতে পারবো। তা দেখো এখান থেকে s² মানটা তোমরা পেয়ে যাবা by প্লাস cz, কারণ দেখো এটা সমান যদি 1 হয় তাহলে বর্গ গুণ করে এই মানটা কি 1 সে গুণ করে এটা হয়ে যাবে, তাহলে s² সমান সমান by প্লাস cz। ঠিক আছে, একইভাবে এখানে আমরা y² মানটা পেয়ে যাবো, y² মানটা পাবো cz প্লাস ax পেয়ে যাবা, এখান থেকে তোমরা z² মানটা পেয়ে যাবা ax প্লাস by পেয়ে যাবা। ওকে, এবার দেখো আমরা বাম পক্ষটা ঢুকে নিচ্ছি, যেটা প্রমাণ করতে বলেছে। প্রমাণের বাম পক্ষটা আছে a/a প্লাস x প্লাস b/b প্লাস y প্লাস c/c প্লাস z আছে, 1 দেখাতে হবে। আমরা করব কি, আমরা এখানে x দিয়ে গুণ করে উপর নিচ্ছে, ঠিক আছে, x আছে বলে x দিয়ে গুণ করো। দেখো x দিয়ে গুণ করলে s² আসবে, s² মানটা বসাতে পারবো, কাজ হয়ে যাবে আমাদের। তাহলে x দিয়ে গুণ করো, তাহলে এটা হবে ax, আর এখানেও ax, এখানে প্লাস s², এখানে y দিয়ে গুণ করো, দেখো y আছে তো y দিয়ে গুণ করো। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের, তাই অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তাহলে y দিয়ে গুণ করলে by উপরে, আর এখানে আমাদের by, আর এখানে y², আর z আছে z দিয়ে গুণ করো, তাহলে cz, এখানেও cz আর z²। এবার দেখো এই যে s² আছে, মানগুলো আমরা বসাবো, এখানে y² মানটা বসাবো, এখানে z² মানটা বসাই দেবো। চলো তাহলে ax, তাহলে এখানে আছে দেখো আমাদের ax প্লাস s² মানটা এই যে by প্লাস cz, তাহলে এখানে লিখে দাও by প্লাস cz মানটা বসিয়ে দিলাম। আচ্ছা, পরে by থেকে গেল প্লাস, আর y² মানটা এই যে cz প্লাস ax, তাহলে cz প্লাস ax। আচ্ছা, এখানে আছে cz আর নিচে আছে cz প্লাস, আর z² মানটা এই যে বসিয়ে দাও ax প্লাস by। ওকে, মান বসানো হয়ে গেছে। এবার তোমরা লক্ষ্য করো এই যে হরগুলো আছে না, দেখো সমান আছে সবগুলো। তাহলে হরগুলো যদি সমান থাকে তো আমরা লসাগু দেখো আমরা পেয়ে গেলাম ax প্লাস by প্লাস cz। ঠিক আছে, মানগুলো এদিকে থাকতে পারে কিন্তু প্রত্যেকে কিন্তু সমান আছে হরগুলো। হর মিলে গেল তাহলে লবগুলো নেমে যাবে, এখানে ax নামবে, এখানে by নামাবা, এখানে cz নামাবা। এবার দেখো উপর নিচ তো সমান হয়ে গেছে, দেখো তো উপর নিচ সমান তো কেটে যাবে, তা কেটে গিয়ে আমরা কী পেয়ে যাবো 1 পেয়ে যাবো। তো 1-ই দেখাতে বলেছিল, তাহলে আমরা প্রমাণ দেখে দিলাম, তাহলে লিখে দেবো প্রুভড। ব্যাস। দেখো 8-এর 2 প্রশ্নটা আমাদের আছে, দেখো ay মাইনাস bx বাই c আছে সমান সমান cx মাইনাস az বাই b সমান সমান bz মাইনাস cy বাই a আছে, এটা দেওয়া আছে। তাহলে এটা থেকে আমাদের প্রমাণ দেখাতে বলেছে x বাই a সমান সমান y বাই b সমান সমান z বাই c। তো দেখো আমরা এখান থেকে কিন্তু প্রমাণটা আমরা দেখাতে পারবো। তো দেখো তার জন্য আমরা কী করছি, আমরা এখানে c আছে না, তো উপর c দিয়ে গুণ করবো, b আছে তো b দিয়ে গুণ করো, a আছে তো a দিয়ে গুণ করো, এভাবে আগে কাজটা করো। তাহলে আমরা দেখো এখানে আমরা c দিয়ে গুণ করছি, তো c দিয়ে যদি গুণ করি তাহলে এটা দেখো ac হবে y, ac y, আর এখানে bc x, আর নিচে c দিয়ে গুণ করছে তো আমরা c² হয়ে যাবে।
বি আছে নিচে, তো বি দিয়ে গুণ করো, তাহলে বি দিয়ে উপরে গুণ করলে দেখো বিসি এক্স মাইনাস এখানে হবে এ বি ওয়াই, এ বি জেড, ওয়াই না জেড আছে, আর এখানে বি স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা এখানে গুণ করছো এ দিয়ে, এ আছে যেহেতু, তাহলে এ দিয়ে গুণ করলে এ বি জেড মাইনাস এটা এসি ওয়াই, আর নিচে হবে এ স্কোয়ার। বাস, এবার আমরা করবো কি, এখানে সংযোজন প্রক্রিয়া বলে আমাদের একটা আছে নিয়ম, সেটা আমরা লাগিয়ে দেবো। সংযোজন প্রক্রিয়াটা কি, আমরা প্রত্যেকের লবগুলো যোগ করব বাই আর হরগুলো যোগ করব। তা দেখো আমরা এখানে করছি সংযোজন প্রক্রিয়াটা। তো লবগুলো যোগ, প্রথম লবটা নেব এসি ওয়াই আছে মাইনাস বিসি এক্স, ঠিক আছে, প্রথম লবটা নিয়ে নিলাম। এবার দ্বিতীয় লব বিসি এক্স মাইনাস এ বি জেড। এবার আমরা তৃতীয় লবটা নিচ্ছি, তৃতীয় লবটা আছে এ বি জেড মাইনাস এসি ওয়াই। পাস, এবার লবগুলি যোগফল করলাম বাই, এবার হরগুলির যোগফল, হরগুলি আছে দেখো, প্রথম হরটা এ স্কোয়ার, তারপরে বি স্কোয়ার, তারপরে সি স্কোয়ার, ঠিক আছে। আগে এটা এ নিলাম, তারপরে বি নিলাম, তারপরে সি নিলাম, কোনো ব্যাপার নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে আমরা করে দিলাম, এটাকে সংযোজন প্রক্রিয়া বলা হয়। তাহলে এখানে পাশে বলে দিই তোমাদের এটা কী নিয়ম, সংযোজন প্রক্রিয়া করে পাই, ওকে, সংযোজন প্রক্রিয়া করে পাই। চলো লিখে দিলাম আমরা। আচ্ছা এবার দেখো আমরা যদি উপরে সরলটা করি, তাহলে প্রত্যেকের সঙ্গে কিন্তু কেটে যাবে, একদম কেটে যাবে, প্রত্যেকের সঙ্গে কেটে যাবে, প্লাস মাইনাসে সব কেটে যাবে। তার উপরে যদি সব কেটে যায় তো উপরে জিরো থেকে গেল, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা জিরোর সঙ্গে যাই ভাগ করো না কেন, জিরো পেয়ে গেল, তাই না, এই মানটা জিরো হয়ে গেল। তাহলে দেখো, তাহলে এই যে অনুপাতগুলো, প্রত্যেকটা অনুপাত জিরোর সঙ্গে সমান, তাহলে এই অনুপাতটা জিরোর সঙ্গে সমান করতে পারবো। তাহলে এবার আমরা করবো এখানে অতএব দিয়ে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি, এটা কী হয়ে গেলো আমাদের জিরো হয়ে গেল। তাহলে বর্গগুণ করিনি, এখান থেকে যদি বর্গগুণ করি তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স সমান জিরো, এই যে সি আর জিরো গুণ করে জিরো পেয়ে যাবো। এবার এ ওয়াই আর বি মাইনাস বি ওদিকে নিয়ে গেলে প্লাস বি এক্স হয়ে যাবে। আচ্ছা দেখো ওখানে আমাদের এক্স বাই এ ওয়াই বাই বি আছে, তাহলে আমরা কী করবো, দেখো ওয়াই নিচে বিকে নিয়ে নামাই দাও, ওয়াইয়ের নিচে বি নামালাম, আর এক্স আছে এক্সের নিচে একে নামিয়ে দাও, প্লাস ওয়াই বাই বি এক্স বাই এ, একদম প্রমাণটা দেখে আমাদের চলে আসবে, দুটো আসলো। এবার আরেকটা করি, এবার এটাকে নিয়ে নিই, এটা সমান সমান আমরা জিরো দেখিয়ে দিচ্ছি। তা দেখো আমরা নিব এখানে সি এক্স মাইনাস এ জেড, আর নিচে বি আছে, এটা আমরা কী করবো, জিরোর সঙ্গে সমান, প্রত্যেকটা জিরোর সঙ্গে সমান। চলো এখান থেকে আমরা সলভ করি, সি এক্স মাইনাস এ জেড সমান সমান জিরো হয়ে গেল। তাহলে সি এক্স সমান সমান এ জেড। আচ্ছা তাহলে এবার দেখো আমরা এখানে দেখাই দিই, আমরা এখানে তাহলে এটা এক্সের নিচে এ নামাও, আর এখানে জেডের নিচে সি নামাও। এবার দেখো এটাকে যদি এক নাম দিয়ে দিই, আর এটাকে যদি বলে দিই দুই, তাহলে এখানে আমরা বলবো, তাহলে যে 1 ও 2 থেকে আমরা পেয়ে যাবো, দেখো 1 ও 2 থেকে পাই, ঠিক আছে, থেকে। তাহলে 1 ও 2 থেকে কী পাবো, দেখো ওয়াই বাই বিটা সমান সমান আছে এক্স বাই এ, আবার এক্স বাই সমান সমান আছে জেড বাই সি, তা আমরা বলে দেবো এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি, তাই না। তো অতএব আমরা কী বলবো, এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি। দেখো সমান হয়ে গেলো। কেন সমান বললাম আরেকবার বলি তোমাদের, দেখো এরা দুজন সমান, ধরো এটা আমাদের আছে 2, তাহলে এই মানটা কত হবে, 2 হবে, এ 2 হলে এ 2, তা দেখো এক্স বাই এটা 2, তাহলে এক্স বাই এটা হচ্ছে আমাদের 2, তাহলে এ কত হবে, এও হবে আমাদের 2। তো সবাই যখন 2 এর সঙ্গে সমান, তাহলে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি আমরা বলতে পারবো। তার জন্য আমরা এটা সমান দেখে দিলাম, দেখো প্রমাণটা চলে এসেছে। তাহলে এখানে আমরা লিখে দেবো প্রুফড, প্রমাণিত। এবার দেখো 10-এর প্রশ্নগুলো, 10-এর 1 নম্বর প্রশ্নটা আমরা নিয়েছি। 10-এর 1-এর প্রশ্নটা বলছে ত্রিভুজ এবিসি এর এ কোণটা সমকোণ আছে এবং বিপি ও সিকিউ দুটি মধ্যমা আছে ত্রিভুজের। তাহলে প্রমাণ করতে বলেছে 5bc স্কোয়ার সমান সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। আচ্ছা চলো ছবিটাকে আমরা ভালো করে প্রশ্নটা বুঝবো। তাহলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আছে এখানে, তাহলে আমরা এখানে সমকোণী ত্রিভুজ তৈরি করব। এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ওকে। সমকোণী ত্রিভুজের নাম দেখো, এ কোণটা আমাদের বলেছে 90 ডিগ্রি, তাহলে এখানে এ দেবো, আর এ এটা আমরা দেখো এটা আমরা বি নাম দিয়ে দিলাম, এ বি আর সি নাম দিয়ে দিলাম, ওকে। আর এখানে আমাদের যেটা বলেছে দেখো বিপি একটা মধ্যমা বলেছে, তাহলে এখান থেকে একটা মধ্যমা যোগ করব। এই যে বিপি আমাদের একটা মধ্যমা, আর সি কিউ মধ্যমা বলেছে, তাহলে সি কিউ এভাবে করে আমাদের যোগ করতে হবে।
সি কিউ মধ্যমা, এটা হচ্ছে আমাদের সি কিউ। মধ্যমার ধর্ম আছে যে পিটা হবে কি কার, এসি বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে পিটা হবে এসি বাহুর মধ্যবিন্দু আমাদের। আর এই যে কিউটা হবে কি আমাদের, কিউটা হবে আমাদের এবি বাহুর মধ্যবিন্দু, এটা আমাদের জানতে হবে আমাদের। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে আমরা এই যে পি কিউটা আমরা কী করব, পি কিউটা আমরা যোগ করে নিব, ঠিক আছে। আমরা পি কিউটা যোগ করে নিচ্ছি। তার প্রথমে আমরা বলে দিই যে পি কিউ যুক্ত করলাম এখানে, তাহলে পি কমা কিউ কী করলাম, যুক্ত করলাম, এটা আমাদের কাজে লাগবে। পি কমা কিউ যুক্ত করলাম। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এখানে অনেকটি পেয়েছি, প্রত্যেকটা দেখাবো। তা আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমি একটু লিখবো, সেই প্রমাণটা আমাদের কে আছে এখানে লিখে দিচ্ছে। দেখো 5BC স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। দেখো এই প্রমাণটা আমাদের নিয়ে আসতে হবে এখান থেকে। দেখো প্রমাণটা আমরা নিয়ে চলে আসবো, খুব ভালো একটা প্রমাণ আছে। তাহলে আমরা ত্রিভুজগুলো নিই, প্রথমে আমরা বড় ত্রিভুজ নিচ্ছি, ABC ত্রিভুজ নিব, সমকোণী ত্রিভুজ আছে। তাহলে এখানে দেখো সমকোণী ত্রিভুজ ABC এর, ঠিক আছে, এখান থেকে নিচ্ছি আমরা। তাহলে এখানে আমরা কি করব, অতিভুজ। তাহলে অতিভুজটা কে আছে, সমকোণী বড় ত্রিভুজটা ABC ত্রিভুজটার অতিভুজটা কিন্তু BC আছে। তা আমরা বলতে পারবো BC স্কোয়ার সমান ভূমি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার। তাহলে ভূমি লম্ব AB আর AC, এই যেটা বলতে পারবো। এবার বড় ত্রিভুজের না হলো, এবার আমরা নিব দেখো ABP, এদিকে দেবে যে মধ্যমা আছে যেটা দিয়ে। তাহলে এবার দেখবো এটাও তো সমকোণী ত্রিভুজ, দেখো এটা যে 90 ডিগ্রি, তাহলে ABPটাও সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা নিব ABP, একদম লক্ষ্য করবা, ABP এর, এটাও সমকোণী ত্রিভুজের আমরা অতিভুজ স্কোয়ার, অতিভুজ এখানে দেখো BP। তাহলে আমরা দেখো করছি BP স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস, আর ভূমিটা হচ্ছে AP স্কোয়ার। একে 1 নং নাম দিয়ে রেখে দিই, একে আমরা 2 নং নাম দিয়ে রেখে দিলাম। চলে এসো আরেকটা সমকোণী ত্রিভুজ AQC, এটাও তো সমকোণী ত্রিভুজ। দেখো সব এই কোণটা দ্বারা সব উৎপন্ন হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো আবার সমকোণী ত্রিভুজ আমরা নিব AQC। দেখো AQC এর, এখান থেকে যদি নিই আমরা এত এর, তাহলে আমরা অতিভুজ আছে CQ, তাহলে এখানে বলবো CQ স্কোয়ার, ঠিক আছে, AQ স্কোয়ার লম্ব প্লাস ভূমি মানে AC স্কোয়ার, এটা 3 নং নাম দিয়ে রেখে দিলাম। ওকে, আর একটা ত্রিভুজ চলে আসবো আমরা, যে PQ যুক্ত করেছি। তাহলে APQ এটাও সমকোণী ত্রিভুজ আছে। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা নিব AQP এর, এখান থেকেও দেখো পেয়ে যাবো অতিভুজটা PQ। তাহলে PQ স্কোয়ার সমান ভূমি লম্ব AQ স্কোয়ার প্লাস AP স্কোয়ার, এই যে দেখো, ঠিক আছে। একে আমরা নাম দিয়ে দিই, এটাকে আমরা 4 নং নাম দিয়ে দিলাম। এবার একটা কী কাজ করবো দেখো, এবার এই যে PQটা আছে, যে PQটা লক্ষ্য করো, এই যে কিউ বিন্দুটা AB বাহুর মধ্যবিন্দু আর P বিন্দুটা AC বাহুর মধ্যবিন্দু। তাহলে এই যে ABC ত্রিভুজটা আছে, ABC ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ PQটা তৃতীয় বাহুর সঙ্গে কী হবে, সমান্তরাল অর্ধেক হয়। এটা আমাদের একটা উপপাদ্য আছে। তাহলে আমরা লিখে দিব, যেহেতু দিয়ে লিখব, যেহেতু কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ, যেটা PQ আছে আমাদের, সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক হয়, ঠিক আছে, তৃতীয় বাহুর অর্ধেক হয়। অর্ধেকও হবে, সমান্তরাল হবে, PQ সমান্তরাল BC হবে আর PQটা হাফ BC হবে, ঠিক আছে। আমরা শুধু অর্ধেকটাই লিখলাম। তাহলে এর জন্য আমরা বলতে পারবো অতএব এই যে PQটা সমান হাফ BC, বাস, এটাকে আমরা নাম দিয়ে দেবো 5 নং, এই মানটা কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা কি করব দেখো,
আমাদের প্রমাণে দেখো বিপি আর সিকিউ আছে, তাহলে বিপি স্কোয়ার সিকিউ স্কোয়ার কোথায় আছে, বিপি স্কোয়ার সিকিউ স্কোয়ার 2 নং আর 3 নং, তাহলে 2 আর 3 আমরা যোগ করব, প্রমাণটা দেখে আমাদের একটু সাহায্য হবে, ঠিক আছে। তাহলে এই যে বিপি আর সিকিউ আছে, আমরা যোগ করি 2 যোগ 3, এই দুটো যোগ করব, এই দুটো যে যোগ করি আমরা, যোগ করে কী পাবো, আমরা এদিকে আছে বিপি স্কোয়ার প্লাস, আর এদিকে আছে সিকিউ স্কোয়ার, আর ডান দিকে যোগ করব এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, আর এর ডান দিকে আছে দেখো 3-এর এ কিউ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। চলো এদিকে একটু সাজাই আমরা, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এক জায়গায় রাখলাম, এদিকে এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার এক জায়গায় রাখলাম, ঠিক আছে। এবার দেখো এবি স্কোয়ার আর এসি স্কোয়ার, তোমরা দেখো 1 নং থেকে এবি স্কোয়ার এসি স্কোয়ার তোমরা বিসি স্কোয়ার লিখতে পারবা, তাহলে এর জায়গায় আমরা লিখে দেবো বিসি স্কোয়ার। এখানে দেখো এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার, দেখো এই যে আছে দেখো এপি স্কোয়ার আর এ কিউ স্কোয়ার, এর জায়গায় আমরা পি কিউ স্কোয়ার লিখতে পারবো, এর জায়গায় লিখবো পি কিউ স্কোয়ার, সব মানগুলো বের করে রেখেছি, এটা আমরা লিখে দেবো কত 1 আর 4 থেকে নিয়েছি আমরা, 1 ও 4 থেকে পাই, ঠিক আছে। 1 ও 4 থেকে মানগুলো বসিয়ে দিলাম। আচ্ছা এবার দেখো এখানে পি কিউর জায়গায় আমরা কী লিখতে পারবো, বিসি স্কোয়ার থেকে গেল পিসি স্কোয়ার, আর পি কিউর দেখো পি কিউর মানটা আমরা দেখো জানি 1/2 বিসি, তাই না, পি কিউটা হাফ বিসি, তাহলে পি কিউ জায়গায় লিখে দিচ্ছি আমরা হাফ বিসি, আর হোল স্কোয়ারটা বাইরে দিয়ে দিলাম, তাহলে এখানে দেখো বিসি স্কোয়ার, এটা যদি সলভ করো এটা 1/4 বিসি স্কোয়ার। ওকে, এবার আমরা কী করব, আমরা এবার 4 দিয়ে গুণ করে দেবো, তার জন্য আমরা সমীকরণটা ভালো করে লিখি, ঠিক আছে। কোথায় লিখবো, চলে আসবো আমরা এই জায়গায়, এখানে চলে আসছে, তাহলে আগে আমরা এদিকে লিখে দিচ্ছি বিসি স্কোয়ার প্লাস 1/4 বিসি স্কোয়ার সমান, এটা আমরা ডান দিকে নিয়ে যাই, ডান দিকে ছিল কি বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার, যাই হোক এটা আমরা লিখলাম বাঁ দিকে, এটা লিখলাম ডান দিকে। দেখো 4 আছে, 4 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে যদি গুণ করো এটা হবে 4 বিসি স্কোয়ার, 4 কেটে গেল, এখানে শুধু বিসি স্কোয়ার থাকবে, আর এখানে 4 দিয়ে গুণ করছো, তাহলে এখানে 4টা বাইরে রেখে দিলাম, বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার ভিতরে থেকে গেল, তাই না, আমরা 4 দিয়ে গুণ করেছি পুরো সমীকরণটা। এবার দেখো এখানে 4টার একটা বিসি স্কোয়ার, এখানে 4টা, এখানে একটা বিসি স্কোয়ার, তাহলে এবার দেখো এটা আমরা 5টা পেয়ে যাব, 5 বিসি স্কোয়ার সমান এদিকে দেখো 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। দেখো তোমরা প্রমাণটা দেখো, যেটা প্রমাণ আমাদের চেয়েছিল সেই প্রমাণটা কিন্তু আমাদের চলে এসেছে, খুব সুন্দর প্রমাণ, একদম ভালো করে দেখো, একবার ছাড়া পারলে দুবার ভিডিওটা দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবা। তাহলে আমরা লিখে দেবো এখানে প্রমাণিত বা প্রুভড। এবার দেখো 10-এর 2-এর প্রশ্নটা কী বলছে, এখানে 10-এর 2-এর প্রশ্নটা আছে, প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। খুব ভালো একটা প্রমাণ আছে আমাদের, চলো ছবি এঁকে আমরা প্রশ্নটা আরও ভালো করে বুঝবো। এখানে আমাদের একটা বৃত্তের কথা বলেছে, তাহলে আমরা একটা বৃত্ত তৈরি করব, এই যে আমাদের একটা বৃত্ত। এবার আমাদের কি বলেছে, এখানে বৃত্তের দুটি সমান যে আছে। আচ্ছা তাহলে আমরা এখানে দুটো জে নিয়ে নিচ্ছি, আমরা একটা জে নিয়ে নেব, আমরা একটা এবি জে নিলাম, সমান জে বলেছে যখন, তাহলে একটা এদিকে জে হবে, তাহলে এদিকে আমরা একটা জে নেব, এটা আমরা সিডি নাম দিয়ে দিলাম, সিডি। আর এখানে আমাদের আছে কেন্দ্রবিন্দু, ও আমাদের কেন্দ্রবিন্দু আছে। আমাদের কি প্রশ্ন করেছে, বৃত্তের দুটি সমান যে, এখানে কিন্তু এবি সমান আমাদের সিডি আছে, ঠিক আছে। তাহলে বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে সমদূরবর্তী বলতে দেখো যে দূরবর্তী যেটা হবে এটাকে লম্ব দূরবর্তী হবে। এখানে আমরা এটা নাম দিয়ে দিলাম ও ই, আর এদিকে নাম দিলাম ও এফ, ঠিক আছে, ও ই ও এফ। তাহলে আমাদের কিন্তু এটাই সমান দেখাতে বলেছে, ও ই আর ও এফ সমান হবে। তাহলে কী প্রমাণ করতে হবে, ও ই সমান ও এফ, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। এটা যদি প্রমাণ করে দেখিয়ে দিই এরা দুজন সমান, তাহলে কিন্তু আমাদের প্রমাণিত। আচ্ছা প্রমাণ করার জন্য আমরা কি করব, অঙ্কন করব আগে, এই যে ও এ আর ও সি এগুলো যুক্ত করব। তার জন্য আমরা কি লিখব, অঙ্কন লিখব, ঠিক আছে। তোমরা প্রশ্নটা বুঝে নিয়েছো, এভাবে আমাদের প্রশ্নটা বলেছিল। তাহলে এখানে আগে অঙ্কন করে নিই আমরা, অঙ্কনটা কী হবে,
ঠিক আছে, আমি আগে অঙ্কনটা করিনি। দেখো এই যে ও এ যুক্ত করব, তাহলে এখান থেকে আমরা ও এ, আর এই দিক থেকে আমরা ও সি, ও এ আর ও সি যুক্ত করব। তাহলে ও এ এবং ও সি যুক্ত করলাম, যুক্ত করে দিলাম। আচ্ছা, তো দেখো যুক্ত করার পর আমরা কি দেখতে পাচ্ছি, ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই দুটো ত্রিভুজকে সর্বসময় দেখাবো। তার আগে আমরা কি করব, আমরা যে ওইটা এবির পর লম্ব হবে এখানে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি আছে, এখানে আছে আমাদের ওই লম্ব এবি। যদি এখান থেকে কেন্দ্রগামী দূরত্ব, তাই না, ক্ষুদ্রতম দূরত্ব হবে, এরা লম্ব হবে। ওই লম্ব, ঠিক আছে, ওইটা এবির পর লম্ব আছে, আর ওয়েভটা, তাহলে ওয়েভটা লম্ব কার উপর আছে, ওয়েভটা লম্ব আছে সিডির পর, সিডি। তাহলে এই যে কোণগুলো আমরা সমকোণ পেয়ে গেলাম, ঠিক আছে, সমকোণ, এটা আমরা সমকোণী ত্রিভুজ এগুলো। আচ্ছা, এবার দেখো, এবার আমরা কি করতে পারবো, এই যে যে এইটা আছে, তাই না, এইটা আমরা হাফ এবি বলতে পারবো। তা দেখো আমরা এটাকে কি বলছি, এইটা, এটা তোমাদের জানতে হবে, এইটা হবে হাফ এবি। তাহলে এবি এর অর্ধেক এই কেন হয়ে গেল এটা, তাই না, তোমাদের এটা জানতে হবে। এখানে একটা উপপাদ্য আছে আমাদের, এই ক্লাস 10-এ তোমরা প্রথম দিকে উপপাদ্য পেয়ে যাবা, যে বেশ নয় এরূপ কোনো জের উপরে, যে এবি জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এই সমান সমান ইবি হয়ে যাবে, তাই না। তার কারণটা আমি এখানে লিখে দিই তোমাদের, কারণটা হচ্ছে ব্যাস নয় এইরূপ কোনো, ঠিক আছে, ব্যাস নয় এইরূপ কোনো জের উপর, এটা কিন্তু এবিটা জে আছে, জের উপর কেন্দ্রগামী লম্ব সরল রেখাংশ, কেন্দ্রগামী লম্ব সরল রেখাংশ বা সরলরেখা বলে দিলাম, কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে, ঠিক আছে, এই যে কেন্দ্রগামী লম্ব সরলরেখাটা ওইটা, ঠিক আছে, তাহলে সেই জেটিকে, এবি জেটিকে সমদ্বিখণ্ডিত করবে, সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে। ব্যাস এই কারণের জন্য আমরা এইটা এবির অর্ধেক বলতে পারলাম, তাই না, যেহেতু এই সমান ইবি হয়ে যাবে, তাহলে এইটা এবির অর্ধেক হবে। আচ্ছা, তাহলে একইভাবে আমরা ওইদিকে বলতে পারবো, তাহলে একইভাবে আমরা বলে দেব সিএফটা, তাহলে সিএফ হয়ে যাবে হাফ কার, সিডির উপর, তাই না। তাহলে সিএফটা হাফ সিডি, এটা আমরা বলতে পারি, যেটা আমরা এরভাবে বলতে পারলাম, তাই না। এইটা যদি হাফ এবি হয়, তাহলে সিএফটা হাফ সিডি হবে একইভাবে। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে আমাদের দেওয়া আছে, যেহেতু এই যে দুটো যে এবি আর সিডি সমান, তাহলে এবি আর সিডি যদি সমান হয়, তাহলে এখানে এই আর সিএফ সমান হয়ে যাচ্ছে। তাহলে অতএব আমরা বলতে পারবো এই সমান সিএফ, ঠিক আছে। দেখো এবি যদি 4 সেমি হয়, সিডি 4 সেমি, তাহলে এটা 4 সেমি হলে 4 সেমির অর্ধেক 2 সেমি, তাহলে এটা 2 সেমিতে, এও তো 4 সেমি, 4 সেমির অর্ধেক 2 সেমি, 2 সেমি, তাহলে এই সমান সিএফ, এটা তোমরা জানো। দেখো আমরা বলে দিলাম, এটা সমান হয়ে গেল। এই দুটো আমাদের কাজে লাগবে, এই দুটো ত্রিভুজকে সর্বসময় দেখানোর জন্য। আচ্ছা, তাহলে একে আমরা 1 নং দিয়ে আমরা রেখে দিচ্ছি। ওকে, চলো এবার দুটো ত্রিভুজ তুলে নিই। এই ত্রিভুজটা তুলবো আর এই ত্রিভুজটা, ত্রিভুজ এওই আর ত্রিভুজ সিওএফ। চলো আমরা লিখি ত্রিভুজ এওই ও ত্রিভুজ সিওএফ এর। এখন এই দুটো ত্রিভুজকে আমরা কি দেখাবো, সর্বসম দেখাতে গেলে 3টা শর্ত সমান দেখাতে হবে। আমরা 3টা শর্ত দেখাবো। 1 নম্বর শর্তে পেয়ে যাচ্ছি OA সমান OC, কারণ দেখো OA OC এরা যে একই বৃত্তের ব্যাসার্ধ, আমরা সমান দেখাতে পারলাম দুটো ত্রিভুজ থেকে। তো পাশে বলে দিই এরা কেন সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য OA OC সমান। আর 2 নং, দেখো 2টা আমরা কি সমান দেখাতে পারবো, এই যে কোণটা আছে, এই যে সমকোণগুলো, তাই না, AEO সমকোণ, আর এখানে দেখো CFO সমকোণ, 90 ডিগ্রি হবে, লম্ব হয়েছে, এই যে বলেছি লম্ব এরা। তাহলে এখানে আমাদের হবে কোণটা AEO নিব, AEO সমান হবে CFO, এরা কিন্তু 90 ডিগ্রি, পাশে বলে দিলাম, তাই না, সমকোণ বলে এরা 90 ডিগ্রি বলে সমান। আর একটা দেখাবো, আর একটা কি দেখো,
আমরা এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের সিএফ বাহুটা সমান, এটা আমরা দেখো প্রমাণ করে দেখালাম। এই যে এই সমান সমান সিএফ, তাহলে 3 নং এটা নিয়ে নিই। তাহলে এই সমান সমান সিএফ, এটা আমরা নিলাম 1 থেকে আগে প্রমাণ করলাম। তার 3টা শর্ত যখন সমান দেখালাম, তাই এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে অতএব বলে দেব ত্রিভুজ এ ও ই সর্বসম, এই যে সর্বসম চিহ্ন, ত্রিভুজ সিওএফ। বা দুটো ত্রিভুজের সর্বসম হয়, তাহলে আমাদের জানতে হবে যে সর্বসম ত্রিভুজের অনুরূপ যে বাহুগুলো আছে ও এ আর ও এফটা, তা অনুরূপ বাহুগুলো কী হবে, সমান হবে। তাহলে আমরা এখানেই বলে দিই, তাহলে অতএব ও ই সমান সমান ও এফ। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা প্রমাণ করে দিলাম। তাই আমরা লিখে দেব প্রুভড, এই যে প্রুভ লিখে দিলাম, এটাই আমাদের প্রমাণ। এবার 12-এর প্রশ্নগুলো করাবো। 12-এর প্রশ্নটা আমরা করাবো আগে। বলছে এখানে দেখো 12-এর দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত হবে। তাহলে এখানে আমরা দুটো কোণকে আগে ধরে নেব। আমরা লিখি ধরি দুটি কোণ আমরা নিলাম, একটা এক্স ডিগ্রি নিলাম আর একটা আমরা ওয়াই ডিগ্রি নিলাম। এখানে যেটা আমাদের প্রশ্ন বলেছে, দেখো শর্তটা আমাদের যেটা বলেছে, সমষ্টি বলে দিয়েছে, মানে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি, এদের সমষ্টি বলেছে 135 ডিগ্রি বলে দিয়েছে। ওকে, আর অন্তর্ফল, তাহলে এবং আমরা বলবো এবং এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি, এদের অন্তর্ফলটা কত বলেছে, π/12। আচ্ছা, একে একটু সরল করে নিই। পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে 12, ঠিক আছে, কাটাকাটি করে দিই আমরা। দেখো তাহলে কাটাকাটি করি 4 দিয়ে, তাহলে এখানে 4 4 16 আর 4 5 20, আর এখানে কত হবে, 4 3 12। তাহলে এবার দেখো 3 দিয়ে কাটাকাটি যদি করি, 3 1 কে 3, আর এখানে দেখো 3 1 কে 3, 3 5 15 ডিগ্রি। ওকে, আচ্ছা এটা আমরা কী করব, এটাকে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিই, এটা 1 নং। তাহলে আমরা কত পেয়ে গেলাম, এটা কিন্তু আমরা 15 ডিগ্রি পেয়ে গেলাম। এবার যদি আমরা যোগ করে দিই, তাহলে ওয়াই কেটে যাবে, তাহলে এটা পেয়ে আবার 2x ডিগ্রি, আর এখানে সমান সমান এটা যদি যোগ হবে, দেখো 135 ডিগ্রি যোগ 15 ডিগ্রি। আমরা যোগ করে নিই। আমরা যদি এটা যোগ করি, তাহলে যোগ করে কত পাবা, এটা হয়ে যাবে 10, আর এখানে হয়ে যাবে 3 1 4 1 5, আর এদিকে আমাদের 150 ডিগ্রি। তাহলে 2 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি করলে পাবা 75 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি পেয়ে গেলাম 75 ডিগ্রি। ঠিক আছে, একটা অ্যান্সার হয়েছে আমাদের। এবার দেখে 1 নাম দিয়েছি, তাহলে 1 থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করে নিই। তাহলে এক্স ডিগ্রি হচ্ছে 75 ডিগ্রি বসিয়ে দিলাম, প্লাস ওয়াই ডিগ্রি সমান সমান 135 ডিগ্রি। তো এখান থেকে আমরা ওয়াই ডিগ্রি মানটা পেয়ে যাব। তো ওয়াই ডিগ্রি কত হবে, 135 ডিগ্রি বিয়োগ 75 ডিগ্রি। এখানে বিয়োগ করো, তাহলে এখানে 0 হবে এটা, আর 7 করে দিলে 13, তাহলে 7 করে দিলে 13, আমাদের হবে এটা 6 দিলে, তাহলে এখানে আমরা 6 পেয়ে গেলাম। তা দেখো 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে ওয়াইয়ের মান কত, 60 ডিগ্রি। তাহলে আমাদের দেখো দুটি কোণের ষষ্ঠিক মান কিন্তু বের করতে বলেছিল, আমরা ষষ্ঠিক মান কিন্তু পেয়ে গেছি। এবার এই কোণটির বৃত্তীয় মানটা বের করে নিই। তাহলে প্রথমে আমরা এখানে করি, ঠিক আছে, আমরা কার 75 ডিগ্রির লিখব 75 ডিগ্রি এর বৃত্তীয় মান, যার বৃত্তীয় মান বলবে সেই কোণটাকে গুণ করে নেবা। গুণ করবো π/180 ডিগ্রি দিয়ে গুণ করবা। ওকে, এই যে ডিগ্রি কেটে যাবে, আর এখানে কাটাকাটি করো, কাটাকাটি করবা, আচ্ছা পাই দিয়ে করো, এটা হবে 5 3 15, 5 6 30। ওকে, আর এখানে পাই দিয়ে কাটাকাটি করলে এটা পেয়ে যাবা 5 1 5, 5 5 25, আর কাটা যাবে 3 দিয়ে কাটাকাটি করো, 3 1 3, 3 দিয়ে 6, আর এটা 3 5 15, তার কথা পাচ্ছ এটা 5π/12 পাচ্ছ। পেয়ে গেলাম বৃত্তীয় মান। আরেকটা কোণের বৃত্তীয় মান 60 ডিগ্রির, তাহলে 60 ডিগ্রি এর বৃত্তীয় মান, তাহলে কী হবে, 60 ডিগ্রিকে গুণ করবো π/180 ডিগ্রি দিয়ে, 0 ডিগ্রি কেটে দিলাম, 6 3 18, তাহলে দেখো কত পেলাম, 3 পেয়ে গেলাম। তাহলে পেয়ে গেছি অ্যান্সারটা। এবার অতএব যে লিখে দিই, তাহলে দুটি কোণের ষষ্ঠিক মান,
ষষ্ঠিক মান কত কত পেয়েছি আমরা, একটা পেয়েছি 75 ডিগ্রি সমান সমান পেয়েছি 75 ডিগ্রি ও একটা পেলাম 60 ডিগ্রি এবং দুটি কোণের বৃত্তীয় মান কত পেলাম, একটা পেলাম 5 π/12 পেলাম, আর একটা কত পেলাম, একটা পেলাম π/3 পেয়ে গেলাম। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। 12 দিয়ে প্রশ্নটা দেখো আমাদের কী বলছি, এক্স tan 30 ডিগ্রি প্লাস ওয়াই cot 60 ডিগ্রি সমান 0। আরেকটা সমীকরণ আছে 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি সমান 1 যদি হয়। এই দুটো সমীকরণ থেকে আমাদের এক্সের আর ওয়াইয়ের মানটা বের করতে বলেছে। তা দেখো আমরা এক্স আর ওয়াইয়ের মানটা কী করে পাচ্ছি, তা দেখো আমরা মানগুলো আগে বসিয়ে দিই। তাহলে এখানে দেখো এক্স ইন্টু tan 30 ডিগ্রির মান কী জানি আমরা 1/√3 প্লাস ওয়াই ইন্টু cot 60 ডিগ্রির মান, cot 60 ডিগ্রির মানটাও কিন্তু 1/√3, এটা জানতে হবে তোমাদের, 0। আচ্ছা, এখান থেকে একটু সরল করি আমরা √3 যদি গুণ করে দাও, তা দেখো এটা √3 কেটে যাবে, এটা এক্স থেকে যাবে প্লাস, আর এখানে √3 কেটে যাবে, এখানে ওয়াই থাকবে, আর ডান দিকে √3 আর 0 গুণ করলে 0। এভাবে আমাদের সমীকরণ দাঁড়িয়ে গেল। ওকে, আর এখানে যদি মানটা বসাই, এটা 2x আর মাইনাস ওয়াই ইন্টু এটা তো tan 45 মান 1 আমরা বসিয়ে দেবো 1। তাহলে এখানে পাচ্ছ 2x মাইনাস ওয়াই সমান 1। আচ্ছা, এই দুটো সমীকরণ পাশাপাশি লিখে নিই আমরা। তাহলে এটা 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 পেলাম, এটাকে যোগ করি। আচ্ছা, একে আমরা এক নাম দিয়ে রেখে দিই, এটা আমাদের সুবিধা হবে। আর এখানে হবে 3x হয়ে গেল, আর এদিকে 1 হয়ে গেল। তাহলে দেখো এক্সের মানটা কিন্তু পেয়ে গেলাম 1/3। তাহলে এবার এক নং সমীকরণ এক্সের মানটা বসিয়ে দিই। তাহলে এক নং সমীকরণে বসাই, তো এটা 1/3 প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা দেখতে পাচ্ছ -1/3। দেখো আমরা পেয়ে গেলাম। তাহলে এক্সের মান কত পেলাম, ভালো করে লিখি, 1/3, আর ওয়াইয়ের মান কত পেলাম -1/3। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। 12 নম্বর প্রশ্নটা আমাদের আছে sin θ/x সমান সমান cos θ/y যদি হয়, তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে sin θ মাইনাস cos θ সমান সমান x মাইনাস ওয়াই বাই √x² প্লাস y²। এটা আমাদের প্রমাণ দেখাতে হবে। তা এর সাহায্য নিয়ে আমরা প্রমাণটা দেখাবো। তা দেখো আমরা প্রথমে করবো কি, আমরা প্রথমে বর্গ করে নিই। ঠিক আছে, উভয় পক্ষে বর্গ যদি করি, তাহলে দেখো কত পাবো, sin² θ, আর এখানে হবে s², এখানে হবে cos² θ, আর এখানে হবে আমাদের y²। এবার আমরা এখানে সংযোজন প্রক্রিয়া লাগিয়ে দিই। দেখো সংযোজন প্রক্রিয়াটা কি, লবগুলির যোগফল। ঠিক আছে, তা লবগুলির যোগফল করব আমরা, sin² θ প্লাস cos² θ বাই আর হরগুলির যোগফল, হরগুলির যোগফল করে দিলাম। এটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। কোন প্রক্রিয়াটা লিখে দাও, সংযোজন প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, লবের যোগফল বাই হরের যোগফল। আচ্ছা, এখানে দেখো আমরা পেয়ে যাবো কত, sin² θ প্লাস cos² θ 1 হয়, আর এখানে আমাদের s² প্লাস y²। তাহলে আমরা দেখো এইভাবে মানটা পেলাম। এবার এই মানটা আমরা এর সঙ্গে সমান করি। তাহলে অতএব বলে দেব sin² θ বাই s² সমান সমান 1 বাই কত, s² বাই, ঠিক আছে, 1 বাই s² প্লাস y²। এখান থেকে আমরা sin² θ মানটা বের করি। তাহলে sin² θ মানটা কত হবে, তাহলে s²টা উপরে চলে যাবে, আর এখানে আমাদের s² প্লাস y²। এবার এখান থেকে sin θ মানটা বের করব। তাহলে এখানে √ওভার চেপে যাবে, √s², আর এখানে s² প্লাস y²। আচ্ছা, s²টা তো বেরিয়ে যাবে, তাহলে x বেরিয়ে গেল, আর এখানে কিন্তু √ওভারটা চেপে যাবে, s² প্লাস y²। ওকে, এবার আমরা এটা সমস্যা এটা করি। তাহলে এবার আমরা করব, অতএব cos² θ সমান সমান, আচ্ছা এখানে y² ছিল, y² আর সমান সমান থেকে 1 বাই s² প্লাস y²। তাহলে এখানে cos² θ পরে y² চলে গেল, আর নিচে s² প্লাস y²। এখানে থেকে আমরা cos θ মানটা বের করি। cos θ মানটা বের করলে দেখো এটা y হয়ে যাবে, আর √ওভারটা এরপর চাপিয়ে দেবো, s² প্লাস y²। দেখো sin θ cos θ মান পেয়ে গেছি। এবার যদি আমরা বাম পক্ষে বসিয়ে দিই, তাহলে প্রমাণটা আমরা করে নিতে পারবো। তো আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষের কথা হচ্ছে sin θ
মাইনাস কস থিটা। চলো মান বসাও। সাইন থিটার মান এক্স বাই রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, আর কস থিটার মানটা ওয়াই বাই রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে লসাগু হবে রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স নামবে, এখানে ওয়াই নামবে। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, আমাদের প্রমাণ হয়ে গেছে। এটা আমরা লিখে দেবো রাইট হ্যান্ড সাইড, তা আমরা প্রুফ লিখে দেবো প্রমাণিত। এবার দেখো 13 প্রশ্নগুলো। 13 একের প্রশ্নটা এখানে বলছি 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তাহলে ল্যাম্পপোস্টের উচ্চতা কত হবে? তাহলে 11 মিটার উঁচু বাড়ি থেকে দেখছে, তার বাড়িটির উঁচু কিন্তু বেশি আছে উচ্চতা, আর ল্যাম্পপোস্টের উচ্চতা কম আছে। এই তো অবনতি কোণ বলেছে এখানে, উপর থেকে দেখছে নিচে, উপর থেকে নিচে দেখলেই অবনতি কোণ তৈরি হয়। তো চলো আমরা 11 মিটার বাড়িটা তৈরি করি। তাহলে এই যে দেখো আমাদের এটা বাড়ি, আর এটা হয়ে গেল মাটি, আর ল্যাম্পপোস্টটা এইভাবে নিলাম, এটা আমাদের ল্যাম্পপোস্ট। ঠিক আছে, এবি নিলাম বাড়ির উচ্চতা, আর সিডি নিয়ে নিলাম ল্যাম্পপোস্টের উচ্চতা। এখানে একটা আয়তক্ষেত্র তৈরি করে দিলাম, আয়তক্ষেত্র এটা আমরা ঠিক করে দিই। এটা নাম দিয়ে দেবো আমরা সিডিই নাম দিয়ে দিলাম। এবার দেখো এই বাড়ির ছাদ থেকে দেখছে, প্রথমে ল্যাম্পপোস্টের চূড়াকে দেখছে আর পাদবিন্দুকে দেখছে। তার চূড়াকে দেখছে কত, দেখো অবনতি কোণ তৈরি যখন করবে তার মানে একটা সমান্তর সরলরেখা তৈরি করতে হবে এদের সঙ্গে, সমান্তর সরলরেখা। তাহলে এইভাবে দেখো এই যে চূড়াকে দেখছে কত ডিগ্রি অবনতি কোণ দেখছে, চূড়াকে 30 ডিগ্রি। তাহলে এখানে এই কোণটা আমাদের 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে একান্তর কোণ অনুসারে এটা আমাদের হয়ে যাবে 30 ডিগ্রি। এবার পাদবিন্দুকে দেখছে, দেখো এখান থেকে দেখবে এই যে পাদবিন্দুকে দেখছে, তাহলে পাদবিন্দুকে দেখছে কত ডিগ্রি অবনতি কোণে, 60 ডিগ্রি। তো এটা আমাদের 60 ডিগ্রি হলে তাহলে এই কোণটা চলে আসবে আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের যেটা বলেছে এই যে সিডির দৈর্ঘ্যটা বের করতে বলেছে, ল্যাম্পপোস্টের উচ্চতা কত, এবির উচ্চতা দেওয়া আছে। তাহলে এখানে আমরা যেগুলো লিখব এবিটা, এবিটা কি বাড়িটির উচ্চতা, বাড়িটির উচ্চতা, বাড়িটির উচ্চতা দেওয়া আছে এখানে কত দেওয়া আছে 11 মিটার। তাহলে এখানে 11 মিটার। আর সিডি, সিডি আমাদের এখানে হচ্ছে ল্যাম্পপোস্টের উচ্চতা। আচ্ছা ল্যাম্পপোস্টের উচ্চতা কিন্তু দেওয়া নাই, এটাই তো আমাদের বের করতে হবে, আমি তো জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা তো চলো দেখি আমরা সিডির মানটা কীভাবে পাবো। তাহলে সিডির মানটা পেয়ে যাবো। এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে আমাদের, একটা এবিডি ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ, আর একটা এইসি একটা ত্রিভুজ তৈরি হয়েছে। আর তোমাদের এখানে বলে রাখি এখানে আমাদের দেখো বি সমান সমান সিডি, তাহলে আমরা এখানে পাবো বি সমান সমান পাবো সিডি, আর একটা পাবো বিডি সমান সমান পাবো আমরা ইসি। ঠিক আছে, আয়তক্ষেত্র যেহেতু তৈরি করেছে তারা সমান হবে। আর আমাদের এইটা দরকার পড়বে, আমি এখানে এইটা বের করে রেখে দিই। এইটা কত পাবা, এই লিখবা এবি থেকে আমরা বি বাদ দেব, এই যে বিই। ঠিক আছে, এবির মান কিন্তু আমাদের 11 মিটার, এবি 11, আর বির জায়গায় সিডি লিখবো, তাহলে বির জায়গায় আমরা সিডি লিখে দিলাম। দেখো এইর মানটা আমরা বের করে নিলাম 11 মাইনাস সিডি, এই মানটা আমাদের কাজে লাগবে। তো চলো আমরা প্রথমে এবিডি সমকোণী ত্রিভুজটা নিই। তাহলে আমরা লিখব সমকোণী ত্রিভুজটা আছে এবিডি। তাহলে এবিডি এর কোণ নিব আমরা এই কোণ সাপেক্ষে 60 ডিগ্রি, মানে এডিবি কোণ। তাহলে কোণ এডিবি সমান সমান কত 60 ডিগ্রি এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এর সাপেক্ষে আমরা এটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব বাই ভূমি আমরা দেখাই। আমরা লিখব লম্ব হচ্ছে এবি, আর ভূমি বিডি সমান সমান হবে কত tan 60 ডিগ্রি। চলো মান বসাই আমরা, এবির মান হচ্ছে 11, বিডির মানটা থাক, আর tan 60 মান আমরা √3 জানি। তাহলে এখানে হবে পর্যগুণ √3 বিডি, এদিকে 11। তাহলে দেখো বিডির মানটা কত পাবো 11/√3। আচ্ছা বিডির জায়গায় আমরা কি বসাতে পারবো, বিডির জায়গায় আমরা ইসি লিখতে পারবো। ঠিক আছে, বিডি আর ইসি কিন্তু সমান, এই যে আমরা দেখিয়েছি আমি। তো চলো বিডির জায়গায় আমরা লিখে দিচ্ছি ইসি, তাহলে ইসির মানটা পেয়ে গেলাম 11/√3। এবার আমরা নিব
উপরে ত্রিভুজটা নিব AEC ত্রিভুজটা নিয়ে। তাহলে এখানে লিখবো আমরা সমকোণী ত্রিভুজ AEC এর কোন কোণটা আছে, এটা কোণটা আমরা নিব ACE নিব। কোণ ACE সমান সমান 30 ডিগ্রি এর সাপেক্ষে, তাহলে এর সাপেক্ষে দেখো এই কোণের সাপেক্ষে ভূমি এখন আমাদের EC আর লম্ব হচ্ছে AE, ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে। তার লম্ব বা ভূমি দেখাই, তার লম্ব হচ্ছে AE আর ভূমি হচ্ছে আমাদের EC। লম্ব বা ভূমি tan আসবে, tan 3 ডিগ্রি কোণের সাপেক্ষে 3 ডিগ্রি বসিয়ে দেবো। আচ্ছা এর মান দেখো, এর মানটা আমরা বের করে রেখেছি আমরা 11 - CD, তাহলে এর জায়গায় বসিয়ে দেবো বা 11 - CD। আর EC দেখো, ECর মানটা আমরা বের করেছি 11/√3, তাহলে ECর জায়গায় লিখবো 11/√3। আর tan 3 মান তো 1/√3। দেখো এখান থেকে তোমরা শুধু CD দেখতে পাচ্ছ, সিডির মান পেয়ে যাবো, সিডির মান পেয়ে গেলে ল্যাম্প পোস্টের উচ্চতা হয়ে যাবে। তো চলো আমরা মানটা বের করি 11 - CD। আচ্ছা দেখো এটা 1/√3, এটাতে বর্জগুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ, তাহলে এখানে গুণ 11/√3। তাহলে এখানে দেখো এটা যদি সরল করো, এটা উপরে 11 কে 11 আর এটা 3 পেয়ে যাবে, আর √3 গুণ করে 3 হয়ে যায়। এবার দেখো এখানে বা সিডিটাকে ধরো ওইদিকে নিয়ে গেলাম, তো এটা প্লাস CD আর 11 মাইনাস হয়ে যাবে 11/√3। দেখো এটা ওইদিকে গেলো, এটা এইদিকে আসলো, আবার ঘুরিয়ে নিলাম, তাহলে এভাবে দাঁড়িয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। তোমরা এদিকে করে একটু দেখে নেবে ঠিকঠাক, এটাই পাবা। তো এখানে ভগ্নাংশে যোগ করে নাও, 10×3, এটা 33 মাইনাস এটা 11। তা দেখো সিডির মানটা একটু এখানে দেখাই, এইদিকে আমি নিয়ে চলে আসি। তাহলে বা CD আমরা কত পাচ্ছি, তো 11 থেকে 33 থেকে 11 বিয়োগ করো, তো এটা 22 পাবা, 22/3 পেয়ে যাচ্ছ। তো এটাকে যদি ভাগ করো, দেখো যদি ভাগ করো এটা, কোথায় ভাগটা দেখাচ্ছি আমরা, এখানে দেখায় ভাগটা। তাহলে 3 দিয়ে ভাগ করবা 22কে, কবার যাবে, 3 × 7 = 21, 1 নামবে, তাহলে এখানে 7 × 1/3, তাহলে ভাগ করে পাচ্ছি আমরা 7 × 1/3, ঠিক আছে। সিডির মান পেয়ে গেছি, তাহলে আমরা ল্যাম্প পোস্টের উচ্চতা পেয়ে গেলাম। অতএব দিয়ে লিখে দিই এখানে, অতএব ল্যাম্প পোস্টের উচ্চতা কত পেলাম, 7.1/√3 মিটার। দেখো আমরা অ্যান্সার পেয়ে গেছি, এটাই আমাদের অ্যান্সার। দেখো 13 নম্বর প্রশ্নটা। তো আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে এসেছি, তো দেখে নেব আমাদের আজকের ক্লাসের শেষের প্রশ্নটা কী বলছে। তো দেখো এখানে 2 প্রশ্নটা বলছে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। উপর থেকে দেখছে এখানে অবনতি কোণ তৈরি হবে। আবার বলছে কিন্তু 2 সেকেন্ড পরেই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। তো ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ড কত হবে, তাই না, ট্রেনটির গতিবেগ কত বলেছে। তা চলো প্রশ্নটাকে আমরা ছবি এঁকে আর ভালো করে বুঝি। আমাদের এখানে দেখো ওভারব্রিজ বলেছে, তাহলে আমাদের এখানে ট্রেন রেল লাইন আছে, তাহলে এইভাবে আমাদের ট্রেনটা যাচ্ছে, এই যে ট্রেন যাচ্ছে, আর এখানে ওভারব্রিজটা আমি এখানে দেখালাম, এই যে ওভারব্রিজ। এখানে কোনো একটা জায়গায় এই বিন্দুতে ধরো বসে আছে, এখানে আমরা এই যে ওভারব্রিজ আর কি বলে যে মাটি, ঠিক আছে, এখান থেকে আমরা এর উচ্চতাটা বলে দিলাম এই যে। এবার দেখো এখানে যে আছে কে, এখানে বসে আছে আমাদের অমিতা দিদি, ঠিক আছে, এখান থেকে দেখছে, এইদিকে দেখছে, ধরো এদিকে আমরা, আচ্ছা এটা আমরা ছোটো করে দিই, এটাকে আমরা বড় করছি। তাহলে এখান থেকে যখন এখানে দেখছে অবনতি কোণে দেখছে এপারে, তাহলে এটা অবনতি কোণ দেখছে কত, 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে। তাহলে এখানে আমরা যোগ করে দিলাম। তাহলে এই যে অবনতি কোণে দেখছে, হ্যাঁ, ট্রেনের ইঞ্জিনটাকে এখানে দেখলো, প্রথমে ট্রেনের ইঞ্জিনকে দেখলো কত, 30 ডিগ্রি অবনতি কোণে দেখেছে, 30 ডিগ্রি অবনতি কোণে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সমান্তরাল, এটা হচ্ছে ওভারব্রিজ, হ্যাঁ, এখানে হচ্ছে রেল লাইনটা এভাবে যাচ্ছে ট্রেন। তাহলে এই কোণটা চলে আসবে এখানে একান্ত কোণে যে সমান হয়ে যাবে, এটা আমাদের 30 ডিগ্রি হয়ে যাবে। এবার দেখো 2 মিনিট না 2 সেকেন্ড বলেছে, 2 সেকেন্ড পরে, ঠিক আছে, এখানে, তাহলে এখানে দেখছি ইঞ্জিনটাকে, ট্রেন ইঞ্জিনটাকে এখানে ছিল, ধরো এখানে AB, এটা আমরা C দিয়ে দেবো, এটা আমরা D দিয়ে দেবো। তাহলে 2 মিনিট পর এখানে দেখছে অবনতি কোণে দেখছে, এই যে কত ডিগ্রি অবনতি কোণে দেখছে, এখানে 45 ডিগ্রি অবনতি কোণে দেখছে বলে দিয়েছে। তাহলে এই কোণটা একান্ত কোণ অনুসারে চলে আসবে এখানে, তাহলে এটাও চলে আসবে, এটা 45 ডিগ্রি। তাহলে আমাদের দেখো ট্রেনের গতিবেগ, ট্রেন এখান থেকে যাচ্ছে, ঠিক আছে, ট্রেন ইঞ্জিনটাকে এখানে দেখলো প্রথমে 30 ডিগ্রি অবনতি কোণে, আবার 2 সেকেন্ড পর এখানে দেখলো ইঞ্জিনটাকে, ট্রেনটাকে দেখছে, ঠিক আছে, ট্রেনের ইঞ্জিনটাকে দেখছে।
তাহলে কত ডিগ্রি দেখছে 45 ডিগ্রি অবনতি কোণে। তাহলে আমাদের যে এখান থেকে এখানে গেল, তাহলে এই যে দূরত্বটা কতটা, তাহলে এই দূরত্বটা পেয়ে যাবো, কিন্তু গেছে কিন্তু 2 সেকেন্ডে, সময়টা কিন্তু দেওয়া আছে। সিডি যে গেছে দৈর্ঘ্যটা কত সেকেন্ডে গেছে, 2 সেকেন্ডে গেছে, সি থেকে ডিতে গেছে 2 সেকেন্ডে। তাহলে আমরা গতিবেগ পেয়ে যাবো, যদি সিডিটা পেয়ে যায় দৈর্ঘ্যটা, তো দৈর্ঘ্য পেয়ে গেলেই আমরা দৈর্ঘ্যকে আমরা সময় দিয়ে 2 সেকেন্ড দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো ট্রেনটির গতিবেগ পেয়ে যাবো। ট্রেনটির কিন্তু গতিবেগ বের করতে বলেছে মিটার প্রতি সেকেন্ডে। ওকে, আর আমাদের এখানে দেওয়া আছে এই যে এবি যে উচ্চতা, তাই না, এত মিটার, দেখো 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজ আছে। তো এই যে ওভারব্রিজের উচ্চতা এবি আছে এখানে, তাহলে এবির মানটা আমাদের দেওয়া আছে 5√3 মিটার। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের এবিটা যেটা বলবো, তাহলে এবিটা আমাদের কি, এবিটা হচ্ছে ওভারব্রিজের উচ্চতা। তাহলে ওভারব্রিজের উচ্চতা এটা কিন্তু আমাদের দেওয়া আছে। ওভারব্রিজের উচ্চতা সমান সমান কত আছে, 5√3 মিটার। বাস। আর সি বিন্দুটা হচ্ছে এই যে প্রথমে যেখানে এপারে দেখছিল ইঞ্জিনটাকে ট্রেনের, আর ডি বিন্দু হচ্ছে ও পারে দেখছে, তাই না, ট্রেনের ইঞ্জিনটাকে। বাস, আর কিছু লেখার দরকার নাই। এবার আমরা চলে আসবো, দেখো এই যে সমকোণ ত্রিভুজ তৈরি হয়েছে এদিকে, তাহলে এখানে আমাদের এটা তো 90 ডিগ্রি কোণ। তাহলে যেটা বললাম, এই ত্রিভুজ থেকে আমরা বিসি বের করে নেব, আর এই সমকোণ ত্রিভুজ থেকে আমরা বিডি বের করে নেব, আর বিসি আর বিডি যোগ করে আমরা সিডি পেয়ে যাবো। বাস, তখন অ্যান্সারটা আমাদের বেরিয়ে আসবে। তো চলো, তাহলে আমরা প্রথমে এই সমকোণ ত্রিভুজটা আগে নিয়ে নিই। তো লিখবো এখানে সমকোণী ত্রিভুজ। সমকোণ ত্রিভুজটা আমাদের এবিসি বলি, এবিসি এর কোণটা নিব কি, কোণ আছে আমাদের এসিবি, কত ডিগ্রি, 30 ডিগ্রি, এর সাপেক্ষে। ঠিক আছে। তাহলে এর সাপেক্ষে দেখো 30 এর সাপেক্ষে ভূমিটা বলবো বিসি, আর লম্বটাকে এবি বলবো। তাহলে লম্ব বাই ভূমি দেখায় আমার এখানে, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি ট্যান আসবে, ট্যান 30 ডিগ্রি। মান বসাই দেবো, এবির মান হচ্ছে আমাদের 5√3, আর বিসিটা আমরা বের করবো, আর ট্যান 30 মানটা 1/√3। এখানে যদি বর্গগুণ করো, তাহলে বিসি সমান হবে 5 × 3 হয়ে যাবে। দেখো √3 গুণ করে 3 পাবা, তাহলে বিসির মানটা পেয়ে গেলাম 15। ওকে, আচ্ছা, এটা আমরা 15 পেয়ে গেলাম। এবার আমার বিডি দরকার, তাহলে এই সমকোণ ত্রিভুজ নেব। তাহলে আমরা নিব আবার সমকোণী, ঠিক আছে, ত্রিভুজ। সমকোণ ত্রিভুজটা নিচ্ছি এবিডি এর কোণ এডি সমান সমান 45 ডিগ্রি এর সাপেক্ষে। ঠিক আছে। তাহলে দেখো এই কোণের সাপেক্ষে ভূমি বিডি আর লম্ব এবি। তাহলে এখানে আমরা দেখাবো লম্ব বাই ভূমি মানে বিডি, এবি বাই বিডি। তাহলে এবি বাই বিডি কী হবে, আমাদের ট্যান আসবে, ট্যান 45 ডিগ্রি। ওকে, তাহলে এবির মান আমাদের কি জানা আছে, যেটা আমাদের বি আছে, এটা বি। আচ্ছা, এবির মানটা আমরা বসিয়ে দেবো 5√3, আর বিডির মানটা কিন্তু এটা বের হবে, বিডিটা। আর ট্যান 45 মানটা তোমরা 1 জানো। তো দেখো এখান থেকে আমরা বিডি পেয়ে যাচ্ছি। বাহ, এখানে করি। তাহলে বিডি কত পাচ্ছ, বিডিটা পেয়ে যাচ্ছ 5√3। ঠিক আছে, বিডি পেয়ে গেলাম, এই যে বিডি পেয়ে গেলাম 5√3, এটা আমরা পেয়ে গেলাম 5√3। এবার আমরা বের করি সিডি। তাহলে অতএব সিডি কত হবে, সিডি হবে আমাদের বিসি যোগ বিডি। তাহলে দেখো সিডি আমরা পেয়ে যাব, বিসিটা হয়ে গেল 15, আর সিডি পেয়ে গেলাম 5√3। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা করবো কি, এখানে এর মানটা আমরা বসিয়ে দিই। √3 মানটা তোমরা জানবো 1.732, এটা হচ্ছে √3 মানটা। তো এটা 15, এখানে গুণ করো, এটা 5 দিয়ে যে গুণ করি, 5 দিয়ে 10, 5 3 15, 16, 5 7 35, 36, 3টার উপর দশমিক বসাবো, 5 একে 5, 5 3 8। ঠিক আছে। এবার যোগ করে নাও, 15 8 যোগ করে কত হবে, 23.66। আচ্ছা, শূন্যটা লিখলাম না আমরা, এটা লিখে দিলাম। তা সিডি পেয়ে গেলাম এটা, তাই না, এটা মিটার ছিল, তো এটা মিটারে আসবে। আচ্ছা, এবার দেখো আমরা গতিবেগটা বের করবো ট্রেনটির। তাহলে এখানে বলে দেবো যে এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা 2 সেকেন্ডে যাচ্ছে, এখান থেকে এখানে গিয়েছিলো 2 সেকেন্ডে।
তাহলে অতএব দিয়ে বলবো 2 সেকেন্ডে যায়, 2 সেকেন্ডে যায় কত 23.66 মিটার। তাহলে 1 সেকেন্ড করতে যাবে, সেকেন্ডে আমাদের গতিবেগ বের করতে বলেছে, তাহলে 1 সেকেন্ডে যায়, তাহলে 23.66 মিটার বাই 2, তাই না? 1 সেকেন্ডে কম হবে, তাহলে ভাগ করে দাও, যদি ভাগ করে দাও তাহলে 2 একে 2, 2 একে 2, তাহলে এখানে দশমিক বসবে, আর এখানে 2 8 16 হবে, ঠিক আছে? আর এটা 2 3 6 হয়ে যাবে, তাহলে 11.83, ঠিক আছে, মিটার পেয়ে গেলাম। দেখো আমাদের যেটা বের করতে বলেছিল, আমাদের কী বের করতে বলেছিল? ট্রেনটির গতিবেগ মিটার প্রতি। তাহলে অতএব তো লিখে দিই আমরা, ট্রেনটির গতিবেগ, গতিবেগ কত পেলাম? 11.83 মিটার, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। বাস এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। আমি সব অঙ্কগুলো ভালো করে করে দিয়েছি, আশা করি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হবে না। আর যদিও তোমাদের অসুবিধা হয় তো আমি তোমাদের সবসময় বলছি, প্রতি ক্লাসে বলছি, তোমরা কমেন্টে জানাবা, আর কমেন্টে তোমরা অঙ্কের নাম্বারটা জানাবা কোন অঙ্কটা সমস্যা হচ্ছে, তা আমি বুঝতে পারবো যে অঙ্কগুলো সমস্যা হচ্ছে। কারণ অঙ্কগুলো কিন্তু বারবার রিপিট আসছে বলে আমি বুঝতে পারবো যে কোন অঙ্কগুলো সমস্যা হচ্ছে, সেই অঙ্কগুলো আবার তোমাদের ভালো করে ডিটেলসে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, তোমরা কিন্তু সব অঙ্ক ভালো করে বুঝছো, তা ক্লাসগুলো তোমাদের ভালো হচ্ছে। ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা ভিডিওগুলোতে লাইক করো এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? এবং যারা নতুন আছো এখন পর্যন্ত, যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তাহলে ওকে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।